এই কনসেপ্টটা থেকে মাধ্যমিকে এই বছরে প্রশ্ন দেবেই দেবে। কটা বাজে? 3:58 AM, 4টে বাজতে যায় ভোরবেলা, যেটা পরীক্ষাতে বারবার আসবে। এবং আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই প্রশ্নটা বেশিরভাগ ছেলে মেয়ে ভুল উত্তর দেয়। তুই ভৌত বিজ্ঞান খুব ভালো পারতে পারিস অথবা ভৌত বিজ্ঞানে কাঁচা হতে পারিস, আমি তোকে এইটুকু অ্যাসিওর করতে চাই, এই একটা ভিডিওকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিতে পারলে মাধ্যমিকের তাপ চ্যাপ্টার তোর হাতের মুঠোয় চলে আসবে। তুই আর কোনোদিনও বলবি না ভৌত বিজ্ঞান কঠিন, তুই আর কোনোদিনও বলবি না আমি ভৌত বিজ্ঞান পারি না। যাই হোক, ভিডিওটা শুরু করার আগে আমি একটা খুশির খবর দিতে চাই। মাধ্যমিক 2026-এর রেজাল্ট বেরিয়েছে কিছুদিন আগে। তোরা যারা আমাদের এখান থেকে রেগুলার পড়াশোনা করছিস তারা তো দেখেছিস, তারা জানিস। যারা নতুন আমাকে শুনছিস বা দেখছিস তাদেরকে বলে রাখি, এই বছরে অ্যাডভেঞ্চার একাডেমি থেকে আমার কল্পনার থেকেও ভয়ঙ্কর রেজাল্ট হয়েছে। আমি এতটা আশা করতেই পারিনি। মাধ্যমিকে ফার্স্ট র্যাঙ্ক, মাধ্যমিকে 8th র্যাঙ্ক, মাধ্যমিকে 11th র্যাঙ্ক, এবং এত 100 উঠেছে। আমি প্রত্যেক বছর বলি যে আমি 99, 98, 97, 96, 95 গুনতে পারি না কত উঠেছে। আমি এই বছরে এখনো পর্যন্ত 100 পুরো গুনে উঠতে পারিনি। 100 জনের ওপরে তো 100 এমনি আমি গুনে ফেলেছি, কিন্তু এখন আমি শেষ করতে পারিনি। মানে কতটা ভয়ঙ্কর রেজাল্ট হয়েছে বুঝতে পারছিস। এবং দেখবি যারা র্যাঙ্ক করেছে মাধ্যমিকে তাদের কিছু ইন্টারভিউ, ছোট্ট ছোট্ট কিছু ভিডিও কল আমি আমার চ্যানেলের স্ট্যাটাস সেকশনের মধ্যে অর্থাৎ শর্ট সেকশনের মধ্যে আপলোড করেছি, গিয়ে তোর ওখান থেকে দেখতে পারবি। যাই হোক, চল এবার নেক্সট ইয়ার তোদের পালা, তোদেরকেও সেই একই রকমের রেজাল্ট করাতে হবে। আমি এইটুকু তোকে বলতে পারি, এইটুকু তুই ভরসা রাখতে পারিস, আমার উপর বিশ্বাস রাখতে পারিস অ্যাডভেঞ্চার একাডেমির ওপর, যে মাধ্যমিক 2026-এ যা রেজাল্ট হয়েছে 2027-এ আরো ভয়ঙ্কর রেজাল্ট হবে। আরো বেশি সংখ্যক ছেলে মেয়ে 100 পাবে, আরো বেশি সংখ্যক ছেলে মেয়ে তাদের এক্সপেকটেশনের থেকে অনেক অনেক বেশি নাম্বার পাবে। এবং তুই ফাইনালি বলতে বাধ্য হবি, ভাগ্যিস অ্যাডভেঞ্চার একাডেমি চ্যানেলটা খুঁজে পেয়েছিলাম। আমি এই কথাগুলো হাওয়ায় বলি না, প্রমাণ করে দেখিয়েছি। চল শুরু করি। যাই হোক, তাপ চ্যাপ্টার আমাদের মোটামুটি তোরা দেখবি পড়েছিস, যারা আমাদের এখান থেকে পড়িস তারা তো পড়েইছিস, বা অন্যান্য জায়গাতে যারা পড়িস তারাও পড়েছিস। তোদের প্রচুর দাবি আসছিল আমার কাছে যে দাদা তাপ চ্যাপ্টারটা করাতেই হবে, এবার তাপ চ্যাপ্টারে ওয়ান শট দিতেই হবে। তুমি চলতরিতে 2টো ক্লাস দিয়েছো, তুমি চলতরিতে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন করিয়েছো, চলতরিতের ওয়ান শট তোমার চ্যানেল থেকে আমি দেখেছি, এবার তাপের দিকে তুমি যাও একটু। চল গেলাম। দেখ, প্রথমেই যেটা তোকে বলি, তাপ চ্যাপ্টারের মধ্যে কি রয়েছে তোদের তার ওইসব ক্যালোরি মিতিফিতি নেই, তোদের তার ওইসব তাপ উষ্ণতার পার্থক্য নেই। তোদের কি রয়েছে? কঠিন তরল আর গ্যাসের প্রসারণ রয়েছে। এবার তুই আমাকে একটা কথা বল, একটা কঠিন পদার্থ যদি থাকে, সেই কঠিন পদার্থটা 3 রকম তুই জিনিস দেখতে পাচ্ছিস। একটা তুই ওর দৈর্ঘ্য দেখতে পাবি, যে কোনো কঠিনের দৈর্ঘ্য থাকে। আচ্ছা, যে কোনো কঠিনের দাদা ক্ষেত্রফল থাকে। আচ্ছা, যে কোনো কঠিনের দাদা আয়তন থাকে। তার মানে সেই কঠিনটাকে যদি আমি হিট করি, কঠিনটাকে যদি আমি তাপ দিই, তাহলে ন্যাচারাল ভাবেই তার দৈর্ঘ্যেরও প্রসারণ ঘটবে, তার ক্ষেত্রফলেরও প্রসারণ ঘটবে, আর তার আয়তনেরও প্রসারণ ঘটবে। তার মানে দাদা কঠিনের ক্ষেত্রে 3 ধরনের প্রসারণ গুণাঙ্ক আমি দেখতে পাবো। আমি বললাম একদম। আচ্ছা দাদা, চিন্তা করে দেখো, তরলের কি কোনো দৈর্ঘ্য থাকে? আমি বললাম না। তরলের কি কোনো ক্ষেত্রফল থাকে? আমি বললাম না। তরলের কি আয়তন থাকে? আমি বললাম হ্যাঁ। দাদা কি করে তুমি বলছো তরলের আয়তন থাকে? হ্যাঁ, হাম কেসে মানে? আমি বলছি তুই 2 লিটারের জলকে 1 লিটারের বোতলের মধ্যে ঢালতে পারবি? পারবি না তো। তার মানে তরলের একটা নিজস্ব আয়তন আছে। তাহলে দাদা যদি আমরা তরলকে হিট করি, তাহলে তরলের কিসের প্রসারণ ঘটতে পারেন? আয়তনের প্রসারণ ঘটতে পারে। এবং তুইও জানিস, আমিও জানি যে তরলের আয়তনের প্রসারণ আবার 2 ধরনের হয়ে থাকে। একটা আপাত আয়তন প্রসারণ, একটা প্রকৃত আয়তন প্রসারণ। মানে তরলের ক্ষেত্রে প্রসারণ গুণাঙ্ক 2 প্রকার হয়, আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক, প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক। গল্প শেষ। দাদা গ্যাসের ক্ষেত্রে কি হবে? ওই যে নিউ মার্কেটের এক্সাম্পলটা মনে আছে ভাই? হ্যাঁ, গ্যাসের আচরণে শিখিয়েছিলাম যে ধর তুই বাইরে কোথাও থাকিস, তুই হঠাৎ একটা তোর জামা পছন্দ হয়েছে, তুই দেখলি এটা কলকাতার নিউ মার্কেটে পাওয়া যায়। তুই ওখান থেকে এলি নিউ মার্কেটে তোর পছন্দের জামার দোকানে, গিয়ে দেখছিস তোর জামার দোকানে প্রচুর ভিড়, এবং তোর ওই জামাটা ধরে অনেকে টানাটানি করছে, এক্ষুনি কিনে নেবে। তুই তখন কি বুদ্ধি আঁটলি? সামনে একটা কাঠের টুকরো আর তোর পকেটে একটা লাইটার ছিল, জানি না কেন ছিল, কিন্তু ছিল, ধামাকা করার জন্য হবে হয়তো। তো ওই লাঠিটা তুই তুললি আর পকেট থেকে লাইটারটা নিয়ে তুই জ্বালালি, গিয়ে সবার পিছনে একটু করে আগুন লাগিয়ে দিলি। যেই সবার ছ্যাঁকা লাগলো, যেই সবারই পেছনে আগুন লাগানোর ফলে উষ্ণতা একটু বাড়লো, সঙ্গে সঙ্গে সবাই চারিদিকে ছড়িয়ে গেল, চারিদিকে দৌড়াদৌড়ি করলো। এর থেকে কি প্রমাণিত হয়? প্রমাণিত হয় দাদা, যদি আমি উষ্ণতাকে বাড়িয়ে দিতে পারি, তাহলে লোকজন চারিদিকে ছোটাছুটি করে, লোকজনের আয়তনটা বেড়ে যায়। তার মানে দাদা গ্যাসের ক্ষেত্রে
উষ্ণতার পরিবর্তনে আয়তনের পরিবর্তন, আয়তনের প্রসারণ হয়, তার মানে গ্যাসের একটা প্রসারণ গুণাঙ্ক তো আয়তন মাস্ট, আমি বললাম একদম। আচ্ছা তুই চিন্তা করে দেখ, যখন লোকজন চারিদিকে দৌড়াচ্ছে তখন একে অপরের মধ্যে অবশ্যই ধাক্কা লাগবে। তুই বলবি হ্যাঁ দাদা ধাক্কা লাগবে। আর যদি ধাক্কা লাগে, ধাক্কাটা কাকে প্রকাশ করে ভাই? গ্যাসের আচরণে পড়েছিস, চাপকে প্রকাশ করে। তার মানে দাদা যত ধাক্কা লাগছে তত চাপও বাড়ছে। তার মানে আমি বলতে পারি গ্যাসের ক্ষেত্রে দুই ধরনের প্রসারণ দেখতে পাওয়া যেতে পারে, একটা আয়তনের প্রসারণ, একটা চাপের প্রসারণ। মানে দুটো প্রসারণ গুণাঙ্ক আছে, একটা আয়তনের প্রসারণ গুণাঙ্ক, একটা চাপের প্রসারণ গুণাঙ্ক। নিয়ে একটা পার্ট ক্লিয়ার হয়ে গেল ভাই। এবার একটুখানি দেখা যাক কঠিনের দৈর্ঘ্য, ক্ষেত্রফল আর আয়তন প্রসারণ গুণাঙ্কের ডেফিনেশন কি হতে চলেছে। দেখ আমি তোকে একটা খুব সহজ এবং সিম্পল ভাষায় বলি, আমি না সব মুখস্থ টুকস্থের গল্পের মধ্যে নেই। আমি তোকে শিখিয়ে দেবো এবং এমন করে শিখিয়ে দেবো যাতে তুই নিজে লিখতে পারিস। তো চল দেখি একটুখানি দেখা যাক। যারা আমাদের ব্যাচের মধ্যে আছে তারা অলরেডি এগুলো জানে কি করে লিখতে হয় না লিখতে হয়, ওরা ভাববে একটু রিভাইজ হয়ে যাচ্ছে। যারা জানিস না তারা একটু দেখে নে কিভাবে পড়তে হয়। মুখস্থ করবি না ভাই, মুখস্থ না করে ভৌত বিজ্ঞানে অনেকে অনেক কিছু করে ফেলেছে, 100 বন্যা বইয়ে দিয়েছে মুখস্থ না করে। এডভেঞ্চার একাডেমি মডেলে পড়াশোনা কর, দেখবি সব ঠিক হয়ে যাবে। খেয়াল করে দেখ, আমি ধর বললাম এই একটা কঠিন পদার্থ ছিল না আছে, সেই কঠিন পদার্থটার প্রাথমিক দৈর্ঘ্য হচ্ছে L1 হয়েছে। যখন এটার দৈর্ঘ্য L1 তখন এটার উষ্ণতাটা হচ্ছে T1। এবার আমি কি করছি, এর উষ্ণতাটাকে T1 থেকে বাড়িয়ে T2 করে দিচ্ছি। তাহলে দাদা তুমি এর উষ্ণতা বাড়িয়ে দিয়েছো, তুমি এর উষ্ণতা বৃদ্ধি করেছো, T2 ইজ গ্রেটার দেন T1। তাহলে যখন তুমি এর উষ্ণতা বাড়িয়েছো স্বাভাবিকভাবে দৈর্ঘ্যটার প্রসারণ ঘটবে, দৈর্ঘ্যটা বেড়ে যাবে। আমি বললাম একদম। দাদা চিন্তা করে দেখো তো একটুখানি, কি চিন্তা করব না, দৈর্ঘ্য ছিল L1, দৈর্ঘ্য হলো L2, তাহলে দৈর্ঘ্যর প্রসারণ কতটা হলো, দৈর্ঘ্য বাড়লো কতটা? আমি বললাম ছিল L1 হলো L2, বাড়লো কত? L2 মাইনাস L1। দাদা উষ্ণতা ছিল T1, বেড়ে হলো T2, তাহলে উষ্ণতার বৃদ্ধি কতটা হলো? আমি বললাম আচ্ছা ছিল T1 হলো T2, ছিল 3 হলো 5, তো বাড়লো কত? 5 মাইনাস 3, তাহলে বাড়লো কত? T2 মাইনাস T1। বলো গল্প শেষ। তার মানে আমি যদি তোকে এখন বলতে বলি যে তুই আমাকে বল দৈর্ঘ্যের প্রসারণ কতটা ঘটেছে, তুই বলবি দাদা L2 মাইনাস L1 দৈর্ঘ্যের প্রসারণ, দৈর্ঘ্যের বৃদ্ধি। তোকে যদি আমি বলি উষ্ণতার বৃদ্ধি কতটা ঘটেছে, তুই বলবি দাদা T2 মাইনাস T1 ঘটেছে। আমি বললাম ব্যাস এইটুকুই আমার লাগতো। আচ্ছা তুই আমাকে একটু বলতো প্রাথমিক দৈর্ঘ্য কত ছিল? প্রাথমিক দৈর্ঘ্য মানে দাদা যেটা শুরুতে ছিল, হ্যাঁ সেটা L1 ছিল, এই যে L1 দেখতে পাচ্ছি। একদম ব্যাস, আর কিচ্ছু লাগবে না। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে আলফা দিয়ে লেখে, আলফা ইকুয়াল টু লেখা যায় যতটা দৈর্ঘ্যের প্রসারণ হয়েছে মানে L2 মাইনাস L1 ডিভাইডেড বাই যেটা প্রাথমিক দৈর্ঘ্য ছিল মানে L1 ইনটু যতটা উষ্ণতার বৃদ্ধি হয়েছে T2 মাইনাস T1। বলো গল্প শেষ, বলো গল্প শেষ। দাদা এটা তো তুমি সমীকরণ লেখাচ্ছ, তুমি খুব বাজে লোক আছো। আমি কেন না, ডেফিনেশন বাতাও, ডেফিনেশন क्या है? আচ্ছা ডেফিনেশনও তোকে বলবো, যাই হোক তুই আগে বল এইটা তো ক্লিয়ার আছে তোর, যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ইকুয়াল টু দৈর্ঘ্যের প্রসারণ ডিভাইডেড বাই প্রাথমিক দৈর্ঘ্য ইন্টু উষ্ণতার যতটা বৃদ্ধি হয়েছে, তাই তো রে ভাই? এবার যদি আমি এখান থেকে তোকে বলি এর ডেফিনেশন লিখে দেখাও, তুই একটা কায়দা মনে রাখবি জাস্ট, ভৌত বিজ্ঞানে ফিজিক্যাল সায়েন্সে তুই যখনই কোনো ডেফিনেশন লিখবি তোকে শুধু এই নিচের গুলোকে 1 করে দিতে হবে, 1। এবং খেয়াল রাখিস ভৌত বিজ্ঞানে 1 কে একক বলা হয়। তাহলে আমি কি করব, আমি ডেফিনেশন লেখার সময় এই তলার L1 টাকে 1 করে দেব, T2 মাইনাস T1 টাকে 1 করে দেব। যদি আমি দুটোকে 1 করে দিই, ভালো করে খেয়াল করবে প্রত্যেকে, যদি আমি এই দুটোকে প্রাথমিক দৈর্ঘ্যকে আর উষ্ণতার বৃদ্ধিকে একক করে দিই তাহলে এই আলফার ভ্যালুটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে L2 মাইনাস L1। এবার আমি তোকে একটুখানি এক ঝলকের ডেফিনেশনটা দেখাবো, দেখ তো খেয়াল করতে পারিস কিনা। কারা কারা একক আছে আগে একটু দেখে নে। প্রাথমিক দৈর্ঘ্য একক আছে, উষ্ণতার বৃদ্ধি একক আছে, তাহলে আলফার ভ্যালুটা দৈর্ঘ্য যতটা বৃদ্ধি পাচ্ছে তার সাথে সমান হচ্ছে। বল হ্যাঁ। এবার একটু ডেফিনেশনটা দেখতো, কোন কঠিন পদার্থের প্রতি একক দৈর্ঘ্যে, দেখো তো কোন কঠিন পদার্থের প্রতি একক দৈর্ঘ্যে একক উষ্ণতা বৃদ্ধির জন্য, আচ্ছা
একক উষ্ণতা বৃদ্ধির জন্য, কারণ এটাও তো আমরা 1 করেছিলাম। তাহলে আলফার মানটা কি হয়েছিল, যে পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ হয়, যে পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ হয়, যে পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ হয় তাকে ওই কঠিন পদার্থের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে, তাকে ওই কঠিন পদার্থের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। আরে গল্প শেষ। কি বুঝলি রে? তার মানে দাদা এই নিচের গুলোকে 1 করে দিলেই ডেফিনেশন রেডি হয়ে যায়? আমি বললাম একদম। কিভাবে একটু এখানে বলো। আমি বললাম বলি চল। আমি বললাম কোন কঠিন পদার্থের, এটা তো কঠিন পদার্থ নিয়ে কাজ হচ্ছে, তাহলে কোন কঠিন পদার্থের যেহেতু L1টাকে 1 করেছি সেই কারণে কি লিখলাম, প্রতি একক দৈর্ঘ্যে। কোন কঠিন পদার্থের প্রতি একক দৈর্ঘ্যে। এবার এটা কি উষ্ণতা বৃদ্ধি, তাহলে কি লিখবো, কোন কঠিন পদার্থের প্রতি একক দৈর্ঘ্যে একক উষ্ণতা বৃদ্ধির জন্য। কারণ কি বলেছি, যেটাই 1 করব সেটা কি একক লিখবো। তাহলে কোন কঠিন পদার্থে, এটা যেহেতু 1 আছে সেই জন্য প্রতি একক দৈর্ঘ্যে, এটা যেহেতু 1 আছে সেই কারণে প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য যে পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ ঘটে তাকেই সেই কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। খতম। আরে পারবি তো রে। এইবার দাদা যদি আমাকে বলে এটার একক আর মাত্রা লিখতে, আমি বললাম এটা তো আরো সোজা। আজকে তুই যদি আলফার একক লিখিস তাহলে আলফাটা কি L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 T2 মাইনাস T1। এবার তোকে ধর সিজিএস বলুক, এফপিএস বলুক, এফপিএস তো বলবে না এখন, আর এসআই বলুক, আজকে তুই আমাকে বল সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি। দাদা কি করে জানবো আমি? সিজিএস এর পুরো নাম কি রে ভাই? সেন্টিমিটার, গ্রাম আর সেকেন্ড। তাহলে দৈর্ঘ্যের এককটা কি? সেন্টিমিটার। তাহলে এটা তো দৈর্ঘ্য রয়েছে। আরে আরে একটা দৈর্ঘ্যের একক যা হয়, দৈর্ঘ্যের বৃদ্ধি বা হ্রাসের একক তো তাই হয়। দাদা এটা তো দৈর্ঘ্যের বৃদ্ধি রয়েছে। আরে আগে ছিল 3 সেন্টিমিটার, পরে হলো 5 সেন্টিমিটার, তো বাড়লো কত? 5 সেন্টিমিটার মাইনাস 3 সেন্টিমিটার, 2 সেন্টিমিটারই হলো না? তার মানে দৈর্ঘ্যের একক যদি সেন্টিমিটার হয়, দৈর্ঘ্যের বৃদ্ধির একক তো সেন্টিমিটারই হবে রে। তার মানে দাদা এই সিজিএস পদ্ধতিতে যখন একক বার করব, তাহলে ওপরে দৈর্ঘ্যের বৃদ্ধির এককটা আমি সেন্টিমিটার বসাবো, আর নিচে প্রাথমিক দৈর্ঘ্যের এককটা আমি সেন্টিমিটার বসাবো। আর যেটা উষ্ণতা বাড়ছে, উষ্ণতাকে সেলসিয়াস স্কেলে ডিগ্রি সেন্টিগ্রেড দিয়ে প্রকাশ করা হচ্ছে, মানে সিজিএস এ ডিগ্রি সেন্টিগ্রেড দিয়ে প্রকাশ করা হচ্ছে। তার মানে স্বাভাবিকভাবে সেন্টিমিটার সেন্টিমিটার কাটবে, আর একক হিসেবে যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, কারণ এটা ওপর উঠে যাবে। পারফেক্ট। আর এসআই পদ্ধতিতে, এসআই মানে হচ্ছে এমকেএস এর দাদা। এমকেএস যদি আমি বলি তাহলে মিটার, কিলোগ্রাম, সেকেন্ড। দাদা তার মানে দৈর্ঘ্যের একক মিটার, বললাম একদম। তাহলে মিটার, মিটার। আর দাদা উষ্ণতার একক, উষ্ণতার একক কেলভিন হয়, কেলভিন 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 হয়। তাহলে যদি কেলভিন হয় তাহলে মিটার মিটার গেল, তাহলে হয়ে গেল কেলভিন ইনভার্স। বলো গল্প শেষ। বল জয় ধামাকা বল। এই জয় ধামাকা বল, নিচে কমেন্ট কর জয় ধামাকা। खत्म। का है रे भाई? कुछ नहीं है, कुछ नहीं है। बोका बना के रखा है सबको, जो भौत विज्ञान कठिन है सबको बोका बना के रखा है। मात्रा এই যে L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1, এই যে T2 মাইনাস T1। ঝপাঝপ বসাবি, এরকম ঝপাঝপ বসাবি। বল দৈর্ঘ্যের মাত্রা কি? আরে দৈর্ঘ্যের পরিবর্তনের মাত্রা যা, দৈর্ঘ্যের মাত্রাও তাই। তার মানে দাদা দৈর্ঘ্যের মাত্রা বড় হাতের এল, বললাম একদম। দাদা দৈর্ঘ্যের মাত্রা বড় হাতে এল। দাদা উষ্ণতার বৃদ্ধির মাত্রা উষ্ণতার মাত্রা একই হবে, মানে থিটা হবে। আর যদি সব যদি কেটে কুটে যায় তাহলে পড়ে থাকলো থিটা ইনভার্স, আমি বললাম একদম। এবং এই মাত্রা বিশ্লেষণের মাধ্যমেও তুই দেখাতে একটা জিনিস পারিস, কি বলতো? তুই লাস্টে মাত্রা বিশ্লেষণ করে কি দেখতে পাচ্ছিস? আলফার মানটা কার উপর নির্ভর করছে? কেবলমাত্র উষ্ণতার বৃদ্ধির উপরে নির্ভর করছে, প্রাথমিক দৈর্ঘ্যের উপরে কি নির্ভর করছে? করছে না। সমীকরণের মধ্যে আছে, বাট ফাইনালি কি দেখতে পাচ্ছিস? দৈর্ঘ্য দৈর্ঘ্য কেটে যায়, এবং পুরোটা কার উপর নির্ভর করে? উষ্ণতার উপর নির্ভর করে, উষ্ণতার বৃদ্ধির উপর নির্ভর করে, উষ্ণতার এককের উপর নির্ভর করে। তাহলে তোকে এই সময় একটা প্রশ্ন দিতে পারে, দেখাও যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান তার প্রাথমিক দৈর্ঘ্যের উপর নির্ভরশীল নয়। তখন তোকে মাত্রা বিশ্লেষণ করে এটা দেখিয়ে দিতে হবে এটা কেবলমাত্র উষ্ণতার একক পদ্ধতি, উষ্ণতার এককের উপর বা উষ্ণতার বৃদ্ধির এককের উপর নির্ভরশীল, প্রাথমিক দৈর্ঘ্যের উপর নির্ভরশীল হচ্ছে না। গল্প শেষ। চলো একটা সম্পর্ক মাঝে মধ্যে দেয়, মনে রাখবে। ফারেনহাইট পদ্ধতিতে আলফার ভ্যালু 5/9 অফ সেলসিয়াস পদ্ধতিতে আলফার ভ্যালু। আরেকটা দেয়
কেলভিনে আর সেলসিয়াসে সেম ভ্যালু। এই দুটো সমীকরণ একটু খেয়াল রেখো, এগুলো পরীক্ষাতে মাঝে মধ্যে দিয়ে থাকে। আশা করতে পারি তোমার দৈর্ঘ্যের গল্প পুরো শেষ হয়ে গেছে ভাই। নেক্সট প্রশ্ন দেখা যাক এবার, চল। আচ্ছা, এগুলো যদি হয়ে গিয়ে থাকে, খেয়াল রাখবি একটা কথা, তোর যদি দৈর্ঘ্য হয়ে গিয়ে থাকে তুই ক্ষেত্রফল নিজেই পারবি, তুই আয়তন নিজেই পারবি, তোকে আর আমাকে এক্সট্রা করে কিছু করে দিতে হবে না। কারণ দৈর্ঘ্যের ক্ষেত্রে যা হয় ক্ষেত্রফলেরও তাই হয়, আয়তনেরও তাই হয়। আজকে তোকে যদি আমি একটুখানি একটা ম্যাজিক দেখাই, তুই ধর ক্ষেত্রফল আগে ছিল S1, পরে হলো S2, উষ্ণতা আগে ছিল T1, পরে হলো T2, তুই আমাকে বল ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা কত হবে? তুই বলবি দাদা ক্ষেত্রফল যতটা বাড়লো মানে S2 মাইনাস S1, দাদা প্রাথমিক ক্ষেত্রফল বসাও S1, দাদা উষ্ণতা যতটা বাড়লো T2 মাইনাস T1। আমি বললাম আবার কি আছে ভাই, তুই তো এবার সব পারছিস। দাদা ডেফিনেশন কাইসা লিখে আমরা সব দেখিয়ে দিচ্ছি। দাদা ভলিউম ধরো আগে V1 ছিল, পরে হলো V2, টেম্পারেচার T1 থেকে বেড়ে হলো T2। তাহলে আমাকে যদি বলা হয় আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা কাইসে লিখে, তাহলে V2 মাইনাস V1 ডিভাইডেড বাই V1 T2 মাইনাস T1। আরে আর কিছু পারবি না তোর ভাই? আর বলবি ভৌত বিজ্ঞান কঠিন, বলবি না আর তুই। এবার তুই দেখতে থাক না, সবে তো শুরু। তাপ পরিবাহিতাঙ্ক কিভাবে করাই তুই দেখ না, কাঁপিয়ে দেবো চ্যাপ্টারটা, তুই দেখতে থাক চল। যাই হোক দাদা, এগুলোর ডেফিনেশন কাইসে লিখে, আমি বললাম এটা ডেফিনেশন লেখার একটা টেকনিক আছে, সেটা হচ্ছে এইটা। দেখ আমি একটা জায়গা করে দিয়েছি, আমাদের যে হ্যান্ড রিটেন মেটেরিয়ালস গুলো দেওয়া হয় দেখবি সেখানেও এরকম একটা ছক করে দেওয়া আছে, দুটো ড্যাশ দিয়ে করে দেওয়া আছে, যাতে তোরা যে কোনো ধরনের প্রসারণ গুণাঙ্কের ডেফিনেশন লিখে দিতে পারিস কঠিনের ক্ষেত্রে। দেখ কি করা আছে, কোনো কঠিন পদার্থের প্রতি একক ড্যাশ, আরে দৈর্ঘ্য হলে দৈর্ঘ্যে লিখবি, ক্ষেত্রফল হলে ক্ষেত্রফলে লিখবি, আয়তন হলে আয়তনে লিখবি। একক উষ্ণতা বৃদ্ধির জন্য যে পরিমাণ দৈর্ঘ্য, ক্ষেত্রফল হলে ক্ষেত্রফল, আয়তন হলে আয়তন প্রসারণ হয়, তাকে সেই কঠিন পদার্থের উপাদানের দৈর্ঘ্য বা ক্ষেত্রফল বা আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। গল্প শেষ। কা হে ভাই, কুছ नहीं है, कुछ नहीं है, बहुत ইজি है। আর এই প্রসারণ গুণাঙ্ক গুলো সবের ক্ষেত্রেই একক আর মাত্রা তো সেমই হয় রে ভাই। সিজিএস পদ্ধতিতে সব কটার একক ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, সব কটা প্রসারণ গুণাঙ্ক গ্যাস তরল সবের ক্ষেত্রে, আর সব কটার মাত্রাই থিটা ইনভার্স। আবার কি আছে ভাই, এসআই পদ্ধতিতে সব কটার একক কেলভিন ইনভার্স। আরে সোজা তো রে, সোজা, চল হবে, হয়ে গেছে এটা। এবার একটুখানি নেক্সট দেখা যাক, চল। এইবার হচ্ছে দাদা তরলের আপাত আর প্রকৃত প্রসারণের ব্যাপারটা একটুখানি বলো। মানে আমি তো আজকে, না হয় তুমি একটু আগে বললে যে 2 লিটারের জলের বোতলে জল কখনো 1 লিটারের বোতলের মতো ঢালা যায় না, তো সেখান থেকে আমি বুঝলাম যে তরলের কিন্তু কেবলমাত্র আয়তন রয়েছে। হ্যাঁ, তার মানে দাদা যদি একে তাপ দেওয়া যায় তাহলে তরলের ক্ষেত্রে আয়তনের প্রসারণও হবে। বললাম হ্যাঁ। তাহলে এই দুখানা কনসেপ্ট কোত্থেকে আসছে, একটা আপাত আর একটা প্রকৃত, এটা আসছে কেন আমাকে আগে এইটুকু বলো তো। বললাম আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো, তুই আজকে যখন তরলটাকে উত্তপ্ত করছিস, আজকে ধর তুই একটা কঠিনকে উত্তপ্ত করছিস, ধর এটা একটা কঠিন পদার্থ আছে, আমি ধর এটাকে উত্তপ্ত করব, তা আমি এটাকে সিম্পল ধরবো আগুনের মধ্যে। কিন্তু যদি তুই আজকে একটা তরলকে উত্তপ্ত করতে চাস, তুই কি ওটাকে সিম্পল আগুনের মধ্যে ধরতে পারবি? পারবি না তো। তোকে সেই তরলটাকে প্রথমে একটা পাত্রের মধ্যে নিতে হবে, পাত্রের মধ্যে নেওয়ার পরে তুই সেটাকে টেম্পারেচার দিতে পারবি, বল হ্যাঁ কি না। এবং এই পাত্র বিষয়টা ইনক্লুড হয়ে যাচ্ছে বলেই এখানে দুটো টাইপের প্রসারণ গুণাঙ্ক আসছে, একটা আপাত আর একটা প্রকৃত। মানে মোদ্দা কথা দাদা, এই আপাত প্রকৃত একটা ফ্যালাসি আর একটা রিয়েল, এই বিষয়গুলো আসছে বিকজ অফ এই পাত্রটা ইনক্লুড হয়ে যাচ্ছে, তরল নিজে ইনভলভ হচ্ছে না। আমি বললাম একদম। তুই ধর তোর কোনো একটা কাজ করাতে যাবি, তুই নিজে সেই কাজটা করলে তুই জানিস যতটা পারফেক্ট হতে পারে। তুই ধর তোর বন্ধুকে দিয়ে পাঠিয়েছিস, তুই বন্ধুকে এ লিখে পাঠাবি, বন্ধু বি লিখে আসবে, তার মানে এক কাজ করতে দিবি আরেক কাজ করে আসবে। এই জন্য তরল যেহেতু নিজে যদি তাপগ্রস্ত হতো, যদি তরলকে নিজে কেউ তাপ দিত, তাহলে তরলের যে প্রসারণটা হতো সেটা একরকম হবে, আর যখন পাত্রের থ্রুতে হচ্ছে, পাত্রের মাধ্যমে হচ্ছে, তখন সেটা আরেক রকম হবে। দ্যাটস ওয়াই দুটো টাইপের জিনিস অ্যারাইজ করছে। গল্প শেষ। এবার আমি একটুখানি তোদেরকে এইরকম একটা লেভেলের মাধ্যমে, এরকম একটা সুন্দর ডায়াগ্রামের মাধ্যমে পুরো আপাত আর পুরো প্রকৃত প্রসারণটাকে বুঝিয়ে দিতে চাই। তোরা প্রত্যেকে খেয়াল কর, ধর আমি বললাম এরকম একটা পাত্রের মধ্যে আমি এরকম বুনসেন বার্নার দিয়ে হিট করছি। তোরা প্রত্যেকে দেখতে পাচ্ছিস আমি এখানে 3খানা লেভেল টেনেছি। একটা হচ্ছে এই হলুদ লেভেলটা, যেটাকে আমি অবজারভেশন 1 দিয়েছি,
মানে ওটা হচ্ছে এই পাত্রটার মধ্যে যেটা রয়েছে। দেখ তুই দেখতে পাচ্ছিস যখনই আমি পাত্রটাকে হিট করছি, খেয়াল করতে পারছিস এখান থেকে যখন এখানে যাচ্ছে পাত্রটা কিছুটা প্রসারণ হচ্ছে। এটা কি খেয়াল করতে পেরেছিস? দেখ একটু বড় হচ্ছে, তার মানে এইটা হচ্ছে আমার অবজারভেশন নাম্বার 2। অবজারভেশন 2 কোনটা দেখতে পাচ্ছিস বল? এইটা। তাহলে আমি একটু এক এক করে বলি। প্রথমেই আমি দেখতে পাচ্ছি ওয়াটারের একটা লেভেল আছে, তরলের একটা লেভেল আছে। আমি তরলের লেভেলটাকে একটু বোল্ড করে দিই। ধরো এই পর্যন্ত আমার তরলের লেভেলটা রয়েছে, খুব ভালো কথা। এবার তুইও জানিস আমিও জানি যে যখন আমরা কোনো একটা পাত্রকে হিট করছি, পাত্রের ভেতরে তরল আছে সে কথা এখন বাদ দে, আগে হিটটা কে নিচ্ছে, আগে তাপটা কে নিচ্ছে? দাদা আগে তাপটা পাত্র নিচ্ছে। আমি বললাম তাহলে আগে প্রসারণটা কার ঘটবে? না দাদা আগে প্রসারণটা পাত্রেরই ঘটবে। আমি বললাম তাহলে তুই ওই কন্ডিশনটার কথা চিন্তা কর যেখানে তাপটা এখনো তরলের ভেতরে যায়নি, তাপটা কেবলমাত্র পাত্র নিয়েছে এবং সেই তাপ নিয়ে সে প্রসারিত হয়ে গেছে। এই দ্বিতীয় যে অবজারভেশনটা আছে এটা আমরা চোখে দেখতে পাই না, এটা এত তাড়াতাড়ি হয়। পাত্র তাপটা নেয় এবং সঙ্গে সঙ্গে সেটাকে জলের মধ্যে অর্থাৎ তরলটার মধ্যে সাপ্লাই করে দেয়। কিন্তু আমি তোকে বলছি তুই ধরে নে তুই ওই কন্ডিশনটাকে দেখতে পাচ্ছিস, ওই 2 নম্বর কন্ডিশনটাকে, যেখানে কেবলমাত্র পাত্রের প্রসারণ ঘটেছে, হিটটা ওই তাপটা তরলের ভেতরে এখনো পর্যন্ত ঢোকেনি। ওই কন্ডিশনটা হচ্ছে 2 নম্বর কন্ডিশন। এখন দাদা এখানে আমি কি দেখতে পাবো? আমি বললাম তুই আমাকে বল আগে পাত্রটা এইটুকু ছিল, সেই সময় জলটা এই লেভেল পর্যন্ত ছিল। এবার যদি পাত্রটা একটু চওড়া হয়ে একটু বড় হয়ে যায় তাহলে যে জলটা আগে এতটা ছিল সে একটু নিচে নেমে যাবে, পরিষ্কার কথা। তার মানে দাদা সে এতটা নিচে নেমে গেল এবং এখন তার লেভেল হচ্ছে এই লেভেলটা যেটা আমি দেখতে পাচ্ছি অবজারভেশন 2 লেখা রয়েছে। আমি বললাম একদম, খুব পরিষ্কার কথা, খুব পরিষ্কার কথা। যদি জায়গাটা চওড়া হয়ে যায় তো তরলটা ডাউন হয়ে যাবে। এইবার তুই আমাকে বল অ্যাকচুয়াল কেস কোনটা হলো? অ্যাকচুয়াল কেস তো এটাই হলো। আমি যতই এটাকে দেখতে না পাই, বাট রিয়েল তো এটাই। অ্যাকচুয়ালি তো এই সিচুয়েশনটা থেকেই এটা হচ্ছে। আমি বলতে পারি 1 থেকে 3 হচ্ছে, কোনোদিন বলা যায়? বলা যায় না। অ্যাকচুয়ালি কি হচ্ছে? 2 থেকেই 3 হচ্ছে, কিন্তু আমরা এই স্টেপটাকে দেখতে পাচ্ছি না। এবার কি হবে দাদা? আমি বলছি এবার তুই চিন্তা করে দেখ তো ভালো করে। এইবারে হিটটা এই তরল থেকে, এই পাত্র থেকে তরলের ভেতরে যাবে, মানে এতক্ষণ পাত্রের মধ্যে হিটটা ছিল, এতক্ষণ পাত্রটা প্রসারিত হয়েছিল, পাত্রটা গরম হয়েছিল, এইবার হিটটা এই পাত্র থেকে তরলের ভেতরে ঢুকবে। তাহলে যখনই তরলের ভেতরে ঢুকলো এবার তরলটা প্রসারিত হতে শুরু করবে। আমি ধরে নিলাম আগে তরলটা এই জায়গাতে ছিল, প্রসারিত হয়ে একদম অবজারভেশন 3 এর লেভেল পর্যন্ত চলে গেল, একদম উপরের লেভেল পর্যন্ত চলে গেল। এবার তুই আমাকে একটা কথা বল, তোকে যদি আমি এখন বলতে বলি, তুই কিন্তু মানুষ, তুই কিন্তু এই সেকেন্ড অবজারভেশনটা দেখতে পাচ্ছিস না তোর চোখে। তুই দেখতে পাচ্ছিস আগে ছিল 1, পরে হলো 3। তুই আমাকে কি বলবি? তুই বলবি দাদা আমার তরল ছিল অবজারভেশন 1, মানে এই জায়গাটাতে আমার তরল ছিল, বাজে কথা বকো না, আমার তরল ছিল এই জায়গাটাতে, সেখান থেকে আমার তরল এই পর্যন্ত প্রসারিত হয়েছে, মানে এতখানি প্রসারণ ঘটেছে। তুই বল হ্যাঁ, আমি কিছু আর বুঝি না, আমি আমার চোখকে বিশ্বাস করি, আমি আর কাউকে বিশ্বাস করি না, আমার তরলটা এতটাই প্রসারিত হয়েছে। দাদা বাজে বগলে হবে না, আমি দেখতে পাচ্ছিলাম আমার তরল এইখানে ছিল অবজারভেশন 1-এ, আর আমার তরল গিয়ে থেমেছে অবজারভেশন 3-তে। এই 2 কোত্থেকে এসছে আমি জানি না, তুমি কেন লিখেছো আমি জানি না, আমি এই 2 নম্বর স্টেপটা তো দেখতে পাচ্ছি না। তাহলে এই যে তুই এতটা প্রসারণ দেখছিস এটা কি আদতে সত্যি? এটা কি আদতে বাস্তব? তুই বললি না এটা বাস্তব নয়, তাহলে এটা আমি কল্পনা করছি, আর কল্পনা করছি বলে এটাকে কি বলা হয়? আপাত প্রসারণ। বাট প্রকৃত কোনটা? প্রকৃত যেটা তুই চোখে দেখতে পাচ্ছিস না, এইখানটায় অবজারভেশন 2-তে তরলটা নেমে যাচ্ছে এবং এই অবজারভেশন 2 থেকে অবজারভেশন 3 পর্যন্ত এতখানি প্রসারণ হচ্ছে তরলের, এতখানি প্রসারণ হচ্ছে। এইটা দিস ইজ দা প্রকৃত প্রসারণ। এইবার এখান থেকে কিছু ছোট ছোট প্রশ্ন অ্যারাইজ করে। প্রথম প্রশ্ন যেটা ছেলেমেয়েরা গুলিয়ে ফেলে, যেটা পরীক্ষাতে বারবার আসবে এবং আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই প্রশ্নটা বেশিরভাগ ছেলেমেয়ে ভুল উত্তর দেয়। বেশিরভাগ ছেলেমেয়ে তোকে বলবে এই আপাত প্রসারণ গুণাঙ্ক
আর প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটা তরলের একান্ত নিজস্ব ধর্ম? কতটা সহজে কনসেপ্টটা ক্লিয়ার করবো তুই দেখ। তুই বলবি দাদা আপাতর ক্ষেত্রে তো শুধু তরলটাই প্রসারিত হচ্ছে, তাহলে আপাতটাই একান্ত নিজস্ব ধর্ম হওয়া উচিত। আমি বললাম না না, তুই বলতো এই আপাত প্রসারণটা কেন হচ্ছে? বিকজ পাত্রটা প্রসারিত হচ্ছে, দ্যাটস ওয়াই তুই আপাত প্রসারণটা দেখতে পাচ্ছিস। কিন্তু প্রকৃতর ব্যাপারটা চিন্তা করে দেখ, প্রকৃত কোনটা? এই 2 থেকে 3 যেটা যাচ্ছে, দেখ তো অবজারভেশন 2 থেকে অবজারভেশন 3 যেটা যাচ্ছে, মানে এটাই তো প্রকৃত। এবং এই 2 থেকে 3 তে কেবলমাত্র কে প্রসারিত হচ্ছে? এই 2 থেকে 3 তে কেবলমাত্র কে প্রসারিত হচ্ছে? এখানে কি পাত্রের প্রসারণ ঘটছে? না তো, পাত্রটা যেমন ছিল তেমন আছে। এখানে কেবলমাত্র তরলটার প্রসারণ ঘটছে। তার মানে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তরলের একান্ত নিজস্ব ধর্ম। তরলের প্রসারণটা কাউন্ট হয় ইন কেস অফ প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। প্রকৃত প্রসারণের ক্ষেত্রেই তরলটা এই লেভেল থেকে এই লেভেল পর্যন্ত গেল, এবং দিস ইজ দ্য স্টেপ ওয়্যার দ্য প্রকৃত প্রসারণ ইজ টেকিং প্লেস, যেখানে কেবলমাত্র তরলটা প্রসারণ ঘটছে। দ্যাটস ওয়াই প্রকৃত প্রসারণ ইজ দ্য তরলের একান্ত নিজস্ব ধর্ম। এবার অনেক সময় প্রশ্ন আসে, আপাত আর প্রকৃত প্রসারণের মধ্যে কোনটা পাত্রের উপর নির্ভর করে? তুই আমাকে বল। কেন বলতে এই প্রশ্নটা আসে? কারণ অনেকে লেখে, আর স্বাভাবিক, এটা লেখাটাই উচিত, প্রকৃত প্রসারণ এই যে এতটা প্রকৃত হচ্ছে সেটা কি? এই যে এইটুকু আপাত, তাহলে এইটুকু আপাত প্লাস যতটা পাত্রের জন্য হচ্ছে, যতটা পাত্রের জন্য হচ্ছে মানে পাত্রের উপাদানের প্রসারণ। এইটুকু দেখার পর অনেকে ভাবে, যখন প্রশ্নটা আসে যে আপাত আর প্রকৃতর মধ্যে কোনটা পাত্রের উপর নির্ভর করে, অনেকে ভাবে প্রকৃত বার করতে গেলে তো পাত্র লাগছে, তাহলে প্রকৃতটাই পাত্রের উপর নির্ভর করে। আরে তোকে ম্যাথামেটিক্যাল ভ্যালু চাইনি রে ভাই, তোকে অবজারভেশন ভ্যালু চেয়েছে যে প্রকৃতটা পাত্রের উপরে নির্ভর করে না আপাতটা করে। উত্তর হচ্ছে আপাত করে, কারণ পাত্র প্রসারিত না হলে আপাত প্রসারণ হতোই না। পাত্রের প্রসারণ না হলে এটা নিচে আসতোই না, অবজারভেশন 2 তৈরি হতো না, সিম্পল প্রকৃত হতো। ক্লিয়ার? বাকি তুই জানিস, ডেফিনেশন তুই জানিস। আমি ধর তোকে বললাম আগে ছিল V1, পরে হলো V2। আপাত প্রকৃত তুই নিজের মতো লিখে নিবি। তুই ধরে নে আগে আয়তন ছিল V1, পরে আপাত আয়তন হলো V2, তাহলে বা তুই প্রকৃতর ক্ষেত্রে লিখবি আগে আয়তন ছিল V1, পরে প্রকৃত আয়তন হলো V2, যেটাই খুশি লিখিস তুই। অ্যাপারেন্ট লিখবি আপাতর ক্ষেত্রে, আর রিয়েলের ক্ষেত্রে রিয়েল লিখবি আর লিখবি। আমি এখানে অ্যাপারেন্টটা দেখিয়ে দিচ্ছি। কি লিখবো বল? ভি অ্যাপারেন্ট, এখানে V2 না লিখে তখন ভি অ্যাপারেন্ট লিখবি। অ্যাপারেন্ট মানে হচ্ছে ইয়ে আপাত, মাইনাস V1 ডিভাইডেড বাই V1, নিচে T2 মাইনাস T1। তাহলে সিম্পল ব্যাপার, V1 থেকে V অ্যাপারেন্ট হচ্ছে, তুই এখানে V2 লিখে দে না ভাই, কোনো গল্প নেই, কোনো চাপ নিস না। তুই যেটা পারিস সেটা লিখবি, শুধু যেটা লিখতে চাইছিস পাশে একটু মেনশন করিস যে এইটা আমার এইটা, ব্যাস। তুই এখানে নিজের নামও লিখে দিতে পারিস। তার মানে এইটা আমার আপাত প্রসারণ গুণাঙ্ক। আমি তাহলে ডেফিনেশনের মধ্যে কি লিখতে পারি? নিচে দুটোকে একক করবো, তাহলে এইটা ইকুয়াল টু এইটা। দেখ, কোন তরল পদার্থের প্রতি একক উষ্ণতা বৃদ্ধি করলে, দেখ প্রতি একক উষ্ণতা বৃদ্ধি করলে ওর প্রতি একক আয়তনে, এই যে প্রতি একক আয়তনে যে পরিমাণ আপাত প্রসারণ ঘটে, যে পরিমাণ আপাত প্রসারণ ঘটে, কারণ এই দুটোকে 1 করলে এটা ইকুয়াল টু এটা, তাকে ওই তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক বলে। এবার আপাত জায়গায় প্রকৃত বসা, প্রকৃত হয়ে যাবে, শেষ। কুছ নেই হ্যাঁ। আর একক মাত্রা সবই তো সেম। একক সবের ক্ষেত্রে ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, কেলভিন ইনভার্স, মাত্রা সবের ক্ষেত্রে থিটা ইনভার্স। সবই বুঝতে পারছি, এই দুটো কেটে যাবে, শুধুমাত্র টেম্পারেচারই পড়ে থাকবে। কি সহজ বলতো এগুলো। কিন্তু এই জায়গাটার এই কনসেপ্টটা যার ক্লিয়ার থাকবে সেই পারবে, আর যার কনসেপ্টটা ক্লিয়ার থাকবে না সে জীবনেই প্রশ্ন পারবে না, তার ভুল হবেই। এই কনসেপ্টটা থেকে মাধ্যমিকে এই বছরে প্রশ্ন দেবেই দেবে। এবং আমি তোকে এইটুকু বলতে পারি, যে এই জায়গাটা দেখেনি সেই প্রশ্নটা ভুল করার চান্স অনেক বেশি, আর যে একবার এটাকে বুঝে নেবে সেই ধরনের প্রশ্ন জাস্ট চুটকি মেরে সলভ করবে। এখানে এমন কেউ যেন না থাকে যে এটা দেখেছে স্টিল এটা পারছে না। এটা তুমি দেখে নিয়েছো মানে তোমাকে এবার সব প্রশ্ন ঠিক করতেই হবে। এবার কি আছে? গ্যাসের আয়তন ও চাপ প্রসারণ গুণাঙ্ক। আয়তন চাপ কেন হয় সেটা তো তোকে বলেছি। এখানে একটা বিষয় আছে, আরেকটুখানি বলি। গ্যাসের আয়তন আর চাপ প্রসারণ গুণাঙ্ক মাপার সময় প্রাথমিক উষ্ণতাকে 0 ডিগ্রি সেলসিয়াস ধরা হয়ে থাকে। এই জায়গাটা নিয়ে অনেকের সমস্যা আছে।
অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে দাদা অন্যান্য ক্ষেত্রে যেমন আমি সিম্পল V1 ধরি সেখান থেকে সিম্পল V2 ধরি, মানে যে কোনো একটা আয়তন ধরে নেওয়া যায় প্রাথমিক আয়তন হিসেবে, কিন্তু এখানে প্রাথমিক আয়তনটা ওই 0°C করেসপন্ডিং আয়তন V0ই কেন ধরতে হয়? এই যে আয়তন প্রসারণের সময় বা চাপ প্রসারণের সময় তুই দেখতে পাবি প্রাথমিক আয়তনটাকে V0 ধরা হবে এবং বলা হবে V0টা হচ্ছে 0°C উষ্ণতাতে গ্যাসের আয়তন, এটাকেই তোমাকে প্রাথমিক আয়তন ধরতে হবে। আমাদের অ্যাপের ব্যাচের হ্যান্ডিটেন মেটেরিয়ালস গুলোর মধ্যেও বিষয়টা লেখা রয়েছে, বা যারা অন্যান্য জায়গাতে পড়ছিস সেখানে যে নোটস আছে সেখানেও নিশ্চয়ই খেয়াল করেছিস, বা যারা বই থেকে পড়েছিস বইয়ের মধ্যেও নিশ্চয়ই খেয়াল করেছিস যে এই বিষয়টা লেখা থাকে। এখন প্রশ্নটা হচ্ছে কেন? যখন আমরা গ্যাসের কথা বলছি না, তুই গ্যাসের আয়তনকে হুট করে পরিমাপ করতে পারবি না। কঠিন বা তরলের আয়তনকে যেমনি পরিমাপ করা যায়, গ্যাসের আয়তনকে ওই রকম ভাবে পরিমাপ করা যায় না। আমি যদি যে কোনো একটা সার্টেন টেম্পারেচারে গ্যাসের আয়তন তোকে মাপতে বলি, তুই মাপতে পারবি না হুট করে, কারণ গ্যাস প্রচুর পরিমাণে ছড়িয়ে যায় এবং সেই গ্যাসের আয়তনকে পরিমাপ করা ইজ নট আ জোক। সেই কারণে আমাকে প্রথমে একদম স্টার্টিং এ একটা স্ট্যান্ডার্ড কন্ডিশন নিয়ে নিতে হবে, যেই আয়তনটা আমার জানা থাকবে, আমার নোন থাকবে, যাতে আমি ওই সেকেন্ড কন্ডিশনটার আয়তনটাকে সহজে বার করতে পারি। মনে পড়ছে যারা ব্যাচের মধ্যে পড়েছিস প্রত্যেকের রিভিশন হচ্ছে, আর যারা নতুন পড়ছিস তাদেরও একদম ফাটাফাটি ক্লিয়ার হচ্ছে, যারা অন্যান্য জায়গাতে পড়ে এসেছিস তারাও এবার বুঝতে পারছিস রিভিশন কতটা এফেক্টিভ, ওয়ান শট রিভিশন কতটা এফেক্টিভ। তার মানে প্রাথমিক আয়তনটাকে আমাকে 0°তেই নিতে হবে, যাতে আমার ওই আয়তনটা নোন থাকে, যাতে আয়তনটা আমার জানা থাকে, যাতে আমি প্রারম্ভিক আয়তনটাকে গেস না করি, ওটা যাতে আমি পারফেক্ট লিখতে পারি, আর যাতে ওটা পারফেক্ট হলেই আমার সেকেন্ড যে আয়তনটা বেরোবে সেটা আমি পারফেক্টলি বার করতে পারবো। খাতাম। এটা তো হলো চাপের ক্ষেত্রে সেম কেস। এবার দাদা লিখবো কি করে? আমার খুব সোজা, খুব সোজা, কিছুই নেই আর। তাহলে প্রারম্ভিক আমার কি লিখবো? 0°C উষ্ণতা আমার প্রারম্ভিক উষ্ণতা, আর সেখান থেকে আমি ধরে নিলাম T°C উষ্ণতা পর্যন্ত গেছে, তাহলে প্রারম্ভিক আয়তনটা আমার V0, অন্তিম আয়তনটা আমার VT। তাহলে তুই বল আয়তন প্রসারণ গুণাঙ্ক কি হবে? গামা পি। দাদা ভুল লিখলে। আলো কেন? দাদা তুমি তো আয়তন প্রসারণ গুণাঙ্ক করছো। আলো হ্যাঁ, তো গামা ভি হবে না? আলো না, আয়তন প্রসারণ মাপার সময় গ্যাসের চাপটা ধ্রুবক থাকে, ওই চাপটা ধ্রুবক থাকে বোঝানোর জন্য এখানে পি দেওয়া হয়, ওই জন্য গামা পি লিখবি, গামা পি লিখবি, গামা পি লিখবি। হয়েছে। দাদা গামা পি কি লেখা হয়? আমি বললাম গামা পি কে লেখা হয় ভিটি মাইনাস V0 ডিভাইডেড বাই V0 T মাইনাস 0, বাকি সব যেমনি ছিল সেমনি, কোনো চেঞ্জেস নেই। তাহলে VT মাইনাস V0 ডিভাইডেড বাই V0 ইন্টু টি, গল্প শেষ, এটাই গামা পি। আর দাদা চাপের ক্ষেত্রে কি হবে না, গামা ভি হয়ে যাবে, সেটা PT মাইনাস P0 ডিভাইডেড বাই P0 ইন্টু টি হয়ে যাবে, শেষ। খতম। মনে রাখবি গ্যাসের ক্ষেত্রে আয়তন আর চাপ প্রসারণ গুণাঙ্ক মাপার সময় একটা নির্দিষ্ট ভরের গ্যাস নিতে হয় আর প্রারম্ভিক উষ্ণতাটাকে 0° নিতে হয়, এই দুটো কন্ডিশন মেনটেন করতে হয়। আমি দেখ এখানটায় লেখাটা এনেছি, প্রত্যেকে একটুখানি লেখাটা খেয়াল করবে কিরকম ভাবে। আমি এখানটায় জাস্ট একটু সমীকরণটা দেখিয়ে দিই। গামা পি ইকুয়াল টু VT মাইনাস V0 ডিভাইডেড বাই V0 ইন্টু T মাইনাস 0। খেয়াল করবে প্রত্যেকে লেখাটার সাথে মিলছে কিনা। স্থির চাপে কোন নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা 0° থেকে 1°C বাড়ালে, দাদা 0° থেকে 1° কেন? আমি বললাম তোকে এটা কি করতে হয়, একক করতে হয় না, নিচেরটাকে 1 করতে হয় না, তো 1 কি করে হবে? টি এর ভ্যালুটাকে 1 ধরলে তবেই তো 1 মাইনাস 0 1 হবে। টি এর ভ্যালুটাকে 1°C ধরলে তবেই তো 0 মাইনাস 1 মাইনাস 0 1 হবে, তবেই তো একক হবে। ওই জন্যই বলা আছে কোন নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা 0° থেকে 1° বাড়ালে মানে একক পরিমাণ বৃদ্ধি করলে। ওই কথাটা না লিখে এটা লেখা আছে, প্রসেস হচ্ছে। লিখতে পারতাম একক পরিমাণ বৃদ্ধি করলে, কিন্তু যেহেতু প্রারম্ভিকটাকে 0 ধরা হয় ওই জন্য লিখেই দিই 0° থেকে 1° পর্যন্ত বাড়ালে, যাতে প্রারম্ভিক আর অন্তিম ডিফারেন্স 1 হবে, 1 মানেই একক হবে, গল্প শেষ। তাহলে 0° থেকে 1° পর্যন্ত বাড়ালে ওর প্রতি একক আয়তন, এই যে প্রতি একক আয়তনে যে পরিমাণ আয়তন বৃদ্ধি হয়, এই যে পরিমাণ আয়তন বৃদ্ধি হয় তাকে ওই গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে, তাকে ওই গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে, শেষ। চাপের ক্ষেত্রে লিখতে পারবি তো, একক মাত্রা লিখতে পারবি তো, শেষ হয়ে গেল তো, গল্প শেষ তো। চলো, চার্লসের সূত্র থেকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান নির্ণয় দেয় অনেক সময় পরীক্ষাতে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কি করে করতে হয় দেখ,
চার্লসের সূত্র কি পড়েছিলি আমাকে বল। V0 ছিল, VT হচ্ছিল, লিখেছিলাম কি করে, VT ইকুয়াল টু V0 প্লাস V0 ইন্টু T বাই 273। লিখেছিলাম কি লিখিনি? একদম লিখেছিলাম, মনে পড়ে গেছে। চার্লসের সূত্র এইভাবে লিখেছিলাম। যাদের এখনো পর্যন্ত মনে পড়ছে না, গ্যাসের আচরণের ওয়ান শট আছে, গিয়ে দেখে নেবে এই ক্লাসটার পরে। তাহলে VT ইকুয়াল টু V0 প্লাস V0 ইন্টু T বাই 273 চার্লসের সূত্র অনুযায়ী লেখা যায়। যেখানে প্রারম্ভিক উষ্ণতাটাকে আমি কত ধরেছি, 0 ডিগ্রি সেন্টিগ্রেড ধরেছি, আর অন্তিম উষ্ণতাটাকে কত ধরেছি, T ডিগ্রি সেন্টিগ্রেড ধরেছি। 0 ডিগ্রি সেন্টিগ্রেডের করেসপন্ডিং আয়তন V0, T ডিগ্রি সেন্টিগ্রেডের করেসপন্ডিং আয়তন VT, এবং VT লিখেছি বলি এখানে T লিখেছি, গল্প শেষ। আচ্ছা তুই আমাকে বল, যদি প্রারম্ভিক উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস ধরি তাহলে তার করেসপন্ডিং আয়তন V0 হয়, অন্তিম উষ্ণতা T ডিগ্রি সেন্টিগ্রেড ধরলে তার করেসপন্ডিং আয়তন VT হয়। তাহলে দাদা আয়তন প্রসারণ গুণাঙ্কটাকে কি লেখা যায়? আমি বললাম ভেরি গুড, VT মাইনাস V0 ডিভাইডেড বাই V0 প্রারম্ভিক আয়তন, আর দাদা T মাইনাস 0 তার মানে T হয়ে যায়। বললাম একদম। দাদা এই সমীকরণটার মতো করে এটাকে সাজাও তো। বললাম আচ্ছা কি করে সাজাবো? না দেখো এইদিকে ভিটির মান বার করা আছে, তুমিও এদিকে ভিটির মান বার করো, তাহলে হয়ে যাচ্ছে যেটা VT মাইনাস V0 ইকুয়াল টু V0 ইন্টু T ইন্টু গামা পি। বললাম হ্যাঁ। দাদা V0 এদিকে পাঠিয়ে দাও, পাঠিয়ে দিই। তাহলে VT ইকুয়াল টু V0 প্লাস V0 ইন্টু T গামা পি। বললাম হ্যাঁ। দাদা এবার কম্পেয়ার করো, কম্পেয়ার, যেটা সমাজ করতে খুব ভালোবাসে। এই আমার কিছু কিছু মাধ্যমিকের ছেলে মেয়ে আছে, ওরা আমাকে মেসেজ করছে, দাদা বাড়ির লোক খুব কম্পেয়ার করছে, এই ওর রেজাল্টের সাথে আমার রেজাল্ট, ওর রেজাল্টের সাথে আমার রেজাল্ট। প্রচুর ভালো রেজাল্ট করেছে, 644 পেয়েছে একটি মেয়ে, ফিজিক্যাল সায়েন্সে 97 পেয়েছে। সে আমাকে মেসেজ করছে যে আমার বাবা মা আমাকে বলছে যে অমুকের রেজাল্ট এটা হয়েছে। কেন ভাই, কেন? এই প্রেশারটা অমূলক, বাচ্চাদের ওপর এই প্রেশারটা অমূলক, এটা উচিত নয়। মানুষের যে যতটা ক্যাপাবল সে ততটা পরিশ্রম করেছিল, সে তাই রেজাল্টটা পেয়েছে। আফটার রেজাল্ট তাকে একটা কথাও বলা উচিত না। সে তার বেস্টটা যদি দিয়ে থাকে ঠিক আছে, যদি না দিয়ে থাকে তো বুঝেছে, নেক্সট টাইম দেবে। বেশি কিছু কথা বলারই দরকার নাই। আমাদের পড়ানোর দরকার, আমরা যখন পড়াই তখন আমরা একদম মন প্রাণ দিয়ে পড়াই। তুইও বুঝতে পারছিস যে ইউটিউবে আমরা ধর ব্যাচের মধ্যে, অনেকে বলবে দাদা তুমি ব্যাচের মধ্যে ডিটেলে ক্লাস করো। আরে ব্যাচে যারা ডিটেলে ক্লাস করছে তারাও বলবে এই ওয়ান শটস গুলো কতটা এফেক্টিভ। ফার্স্ট সামেটিভে দেখতে পেয়েছিস তো, ফার্স্ট সামেটিভের শেষে ওয়ান শট করিয়ে কোশ্চেন প্র্যাকটিস করিয়ে নাম্বার কোথায় তুলিয়েছি, পশ্চিমবঙ্গের সবকটা ছেলে মেয়েকে। তার মানে তুই যদি প্রপারলি অ্যাডভেঞ্চার একাডেমি মডেলটাকে ফলো করিস, প্রথমে ডিটেল ক্লাস, সেটা তুই আমার থেকে করছিস বা অন্য কোনো জায়গা থেকে করছিস, প্রথমে ডিটেলে পড়তেই হবে। আর আমার যে হ্যান্ড রিটেন নোটস দেওয়া হয় সেগুলোকে পড়তে হবে, তাহলে তো পুরো স্ট্রাকচার একদম রেডি করে দেবো তোকে আমি ব্যাচের মধ্যে। তারপরে এই যে ওয়ান শট দেখবি, তারপরে এখান থেকে আমি তোকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ইউটিউবের মধ্যে করাবো, চলতরিতেও করিয়েছি। তারপরে আমি তোকে পরীক্ষার আগে সুপার মক করাবো। তারপরে সেকেন্ড সামেটিভ হয়ে যাওয়ার পরে আমি তোকে ভৌত বিজ্ঞানের এমসিকিউ ভিএসকিউ এর 36 নম্বর, এসএকিউ এর 18 নম্বর, এলএকিউ এর 36 নম্বর সেপারেট করে করে করাবো। তিনটে জুড়লেই 90 মার্কস হয়ে যায়, 90-তে 90। এমনি এমনি এত 100 ওঠে না ভাই, সারা বছর আমাদের এই পরিশ্রম চলে। তারপর এই যে এখন ফার্স্ট সামেটিভটা হচ্ছে, সেকেন্ড শেষ হয়ে গেছে, সেকেন্ড সামেটিভটা যখন শেষ হবে, ফার্স্ট সামেটিভের জিনিসগুলোকে রিভাইজ করানোর জন্য শুরু হবে কুইক রিক্যাপ সিরিজ। আর আমার পকেট ধামাকা তখন তুই দেখতে পাবি। বিগ ব্যাং 50 চলছে প্রত্যেক রবিবারে, যেখানে কারেন্ট টপিকস থেকে কোশ্চেন থাকছে প্লাস ফার্স্ট সামেটিভ থেকে কোশ্চেন থাকছে, মোট 50টা কোশ্চেন, যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যাডভেঞ্চার একাডেমি মডেলের বাইরে তুই বেরোতে পারবি না। ফার্স্ট যে হয়েছে মাধ্যমিকে সেও অ্যাডভেঞ্চার একাডেমি মডেলকেই ফলো করেছে, ভৌত বিজ্ঞানে 100 পেয়েছে। ও নিজে বলেছে, তুই ইন্টারভিউটার মধ্যে দেখবি যে যেগুলো যেগুলো করিয়েছিলাম ও চুপচাপ ফলো করছিল, আরো পেয়েছে। তোরাও পাবি, তোরাও পাবি, আমি তোকে বলছি। আরো ভয়ঙ্কর রেজাল্ট হবে এই বছরে। এবং আমি আগের বছরে দাঁড়িয়ে বলেছিলাম, প্রথম প্রথম অনেকে হাসাহাসি করেছিল, ওরাই এখন বাবা বাবা দাদা বাবা। 2%, 1% অফ দ্য ছেলে, 1% নয়, 0.2% অফ দ্য ছেলে মেয়ে সন্দেহ করেছিল যে দাদা যেটা বলছে, যা বলছে একদম হুবহু 100 চলে আসবে, এটা কি হতে পারে?
ওরাই এখন বলছে ভাগ্যিস অ্যাডভেঞ্চার একাডেমি চ্যানেলটা খুঁজে পেয়েছিলাম। বলতে বাধ্য হবে। আমি বারবার করে বলছি, হাওয়ায় কথা বলি না, যেটা বলবো করে দেখাবো। আর বাকি 99.8% ছেলে মেয়ে আমাকে এমনি ভরসা করতো, তারা এমনি রেজাল্ট পেয়েছে, ওরা এমনি বলতো আগে থেকে ভাগ্যিস অ্যাডভেঞ্চার একাডেমি চ্যানেল খুঁজে পেয়েছিলাম। এবং এটা বলতে বাধ্য করা কোনো অহংকার না, এটা বলতে বাধ্য করাবো। এটা আমি চুপচাপ ঘরে বসে সোফায় বসে বলি না, এখানে দাঁড়িয়ে এখন কটা বাজে, হ্যাঁ এখন কটা বাজে 3:58 AM, 4টে বাজতে যায় ভোরবেলা, এখন দাঁড়িয়ে বলছি। এত সহজ নয় ভাই, এত সহজ নয়। চল কম্পেয়ার কর। দেখ দু জায়গায় ভিটি আছে, তাহলে দাদা দু জায়গায় ভিটি আছে, ভেরি গুড। দু জায়গায় ইকুয়াল আছে, হ্যাঁ দু জায়গায় ইকুয়াল আছে। দু জায়গায় V0 আছে, হ্যাঁ দু জায়গায় V0 আছে। দু জায়গায় প্লাস আছে, হ্যাঁ দু জায়গায় প্লাস আছে। দাদা চিন্তা করো, এই জায়গাটা একটু জটিল আছে। কি জটিল আছে বলতো দাদা? এই দেখো V0 আছে, হ্যাঁ এই তো V0 আছে। দাদা এই দেখো টি আছে, এই দেখো টি আছে, টি আছে তো। দাদা এখানে তো দেখো 1 আছে, গুণ 1, হ্যাঁ হ্যাঁ গুণ 1, হ্যাঁ। আর দাদা নিচে আছে 273, মানে 1/273 আছে। V0 ইন্টু টি এর সাথে গুণ আছে 1/273। দাদা V0 ইন্টু টি এর সাথে গুণ আছে গামা পি, তার মানে দাদা 1/273 এর ভ্যালু গামা পি। হ্যাঁ, আরে ভিটি ভিটি ইকুয়াল ইকুয়াল, V0 V0 প্লাস প্লাস V0 T 1/273 গামা পি। তার মানে গামা পির ভ্যালুটা কত হয়ে যাচ্ছে? 1/273 হয়ে যাচ্ছে রে পাগলা। তার মানে দাদা গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? 1/273 এর একক কত? পার ডিগ্রি সেন্টিগ্রেড। গল্প শেষ। চার্লসের সূত্র থেকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান নির্ণয় হয়ে গেছে, খতম। নেক্সট প্রশ্ন দেখ, তাপ পরিবাহিতাঙ্ক। এখন খুব সোজা, তাপ পরিবাহিতাঙ্ক কি করে লেখে ছেলেমেয়েরা বুঝতে পারেন। অ্যাকচুয়ালি কি হয়, এখানে প্রথমে একটা ডায়াগ্রাম আঁকতে হয়। আমি পুরো তাপ পরিবাহিতাঙ্কটা আমি বলবো, প্রত্যেককে খাতা নিয়ে একটা বস। এখন আমি তোকে যা লেখাচ্ছি, যা আঁকাচ্ছি, খাতার মধ্যে চুপচাপ করতে থাক। আমি পুরো ডেফিনেশনটা তোর সামনে হুবহু লিখবো। লেখার পরে তোকে আমি দেখাবো যে এত বড় একটা ডেফিনেশন ছেলেমেয়েরা কেঁদে ফেলে মুখস্থ করতে গিয়ে। মুখস্থ করার দরকার কি আছে ভাই তোর? তুই শুধু দেখতে থাক, তোকে খাতা নিয়ে বস প্রত্যেকে। দেখ কি করে করছি। প্রথমে একটা ঘনক আঁকবি। এখন আমার মতো সোজা লাইন তুই টানতে পারবি না, কারণ আমি বোর্ডের সিস্টেম দিয়ে টানছি। তুই যেমনি খুশি করে পেন দিয়ে টান এখন, কিন্তু করতে থাক আমার সাথে সাথে। আর এখন অনেকে স্কেল নিয়ে বসবে, স্কেল নিয়ে আঁকবে। ভাই ওইসব করতে হবে না, ঝপাঝপ লাইন টান। দেখ এই একটা ঘনক আঁকলাম, আর এখনো কিছু বদমাস চুপচাপ বসে বসে খাতা না নিয়ে ভিডিও দেখছে। যেটা বলছি খাতা খুলে ভিডিও দেখতে দেখতে আঁকবি, যা শেখাচ্ছি শিখবি, যা করাচ্ছি করবি, যেভাবে করাচ্ছি করবি, তারপর তোকে 100 পাওয়ানোর দায়িত্ব আমার। দেখ এই একটা ঘনকাকার পরিবাহী আছে, এই ঘনকাকার পরিবাহীটার বেধ হচ্ছে এইটা, এটা হচ্ছে বেধ, মানে কতটা চওড়া সেটা হচ্ছে ডি। আমি বেধটাকে ধরে নিলাম। আচ্ছা তুই আমাকে বল, এর একটা ক্ষেত্রফল আছে তো, ক্ষেত্রফলটাকে এ ধরলাম। আচ্ছা তুই আমাকে বলতো, আমি ধর বললাম যে এই পরিবাহীটার এই দিক থেকে এই দিকে টেম্পারেচার যাচ্ছে, উষ্ণতা যাচ্ছে, উষ্ণতা বলবো না, তাপ যাচ্ছে। তাহলে তাপ এই বরাবর যাচ্ছে, আমি তাপটাকে কিউ চিহ্ন দিয়ে প্রকাশ করলাম। এবার তুই আমাকে একটু ভদ্রলোকের মতো বলে ফেলতো যে যদি এই পৃষ্ঠ থেকে ওই পৃষ্ঠের দিকে তাপ যায় তাহলে গরম কে? দাদা গরম প্রথম পৃষ্ঠটা, কারণ উষ্ণতর পৃষ্ঠ থেকে শীতলতর পৃষ্ঠের দিকেই তাপ যায়। আমি বললাম খুব ভালো, তার মানে এইটাকে আমি ধর বললাম θ2 এর উষ্ণতাটাকে, আর ওই উষ্ণতাকে ধর আমি বললাম θ1। তুই টি দিয়েও লিখতে পারিস, কোনো গল্প নেই, আমার অভ্যাস হয়ে গেছে লিখে লিখে। কারণটা কি? কারণ এখানে আমার সময় দেখাতে হয়। কত সময় যাচ্ছে না, টি সময় যাচ্ছে, টি টাইমে যাচ্ছে, সেই জন্য উষ্ণতাকে টি লিখলে গন্ডগোল হয়ে যায়। তাহলে এই এই পৃষ্ঠের উষ্ণতা, মানে যেটা উষ্ণ পৃষ্ঠ আছে সেটার উষ্ণতা হচ্ছে θ2, আর যেটা শীতল পৃষ্ঠ আছে সেটার উষ্ণতা হচ্ছে θ1। θ2 পৃষ্ঠ থেকে θ1 এর দিকে তাপ যাচ্ছে, কতটা তাপ যাচ্ছে, কিউ পরিমাণ তাপ যাচ্ছে, কত সময় যাচ্ছে, টি সময় যাচ্ছে, ক্ষেত্রফল কত এ, আর বেধ কত ডি। শেষ। এই যে তাপটা, যতটা তাপ প্রবাহিত হচ্ছে না, এই যে কিউ পরিমাণ তাপ প্রবাহিত হচ্ছে, সেটা তুই আমাকে বলতো, তুই মানতে বাধ্য θ2 - θ1 মানে
মানে দুটো বিপরীত প্রান্তের উষ্ণতার যে পার্থক্য, দুটো বিপরীত পৃষ্ঠের উষ্ণতার যে পার্থক্য তার সাথে সমানুপাতিক। কারণ উষ্ণতার পার্থক্য যত বাড়বে, উষ্ণতার পার্থক্য যত বৃদ্ধি পাবে, তত বেশি বেশি করে তাপ প্রবাহিত হবে। এটা তো চিরকালীন সত্য যে উষ্ণতার পার্থক্য যত বাড়ে তত বেশি তাপ প্রবাহিত হয়, বিভবের পার্থক্য যত বাড়ে তত বেশি কারেন্ট প্রবাহিত হয়, সবসময় সত্যি। তাহলে প্রপোর্শনাল। দাদা যত বেশি টাইম ধরে তুমি তাপ পাঠাবে তত বেশি তাপ প্রবাহিত হবে। আমি বললাম ভেরি গুড ভাই। আবার তুই খেয়াল রাখিস, ক্ষেত্রফল যত বেশি হয় তাপ তত বেশি যায়, কারণ এটা লম্বভাবে প্রবাহিত হচ্ছে, তলের সাথে লম্বভাবে, এবং তলের ক্ষেত্রফলটা যত বাড়বে তত বেশি 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 করে তাপ প্রবাহিত হতে পারবে। ক্ষেত্রফলের উপর নির্ভর করে, যত ক্ষেত্রফল বাড়বে তত তাপ বাড়বে, গল্প শেষ। এবং এই কিউটা ডি এর সাথে ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক কেন? কারণ বেদ যদি বেড়ে যায়, যদি আজকে তুই চিন্তা কর যাদের দেখবি দেওয়াল মোটা, সেখানে সিগন্যাল আসে না খুব সহজে, টাওয়ার আসে না, কারণ ওটা ভেদ করতে পারে না। তাহলে যত এই বেদটা, এই যে ঘনকাকার পরিবাহীর বেদটা যত বেশি হবে, যত সেটা পুরু হবে, যত সেটা মোটা হবে, সেখান থেকে তাপ যেতে কষ্ট হবে। ওই জন্য ব্যস্তানুপাতিক। যত বেদ বেশি তত তাপ কম, যত বেদ কম তত তাপ বেশি, গল্প শেষ। তাহলে তিনটের সাথে সমানুপাতিক হয়ে গেল, একটার সাথে ব্যস্তানুপাতিক হয়ে গেল। তুই চারটাকে জুড়ে দে। দাদা জুড়লে কি হবে? বললাম দেখ কি হয়। আমি যদি এই চারটাকে জুড়ে দিই তাহলে কিউ প্রপোর্শনাল টু, আমি দেখতে পাচ্ছি এ θ2 মাইনাস θ1 ইন্টু টি ডিভাইডেড বাই ডি, এটাই হচ্ছে। হ্যাঁ এটাই হচ্ছে। এবার দাদা তুমি তো শিখিয়েছো যে কোনো সমানুপাতিক চিহ্নকে তুলে দিতে হয়, আর তুলে দিলে একটা ধ্রুবক চলে আসে কে। বললাম হ্যাঁ, θ2 মাইনাস θ1 ইন্টু টি ডিভাইডেড বাই ডি। আর এই যে কেটা এলো, এটাকেই বলা হয় তাপ পরিবাহিতাঙ্ক, যার ডেফিনেশন তোকে এক্ষুনি লিখতে হবে। তার মানে দাদা আমি কে এর ভ্যালুটা বার করি, আমি বার করো। তাহলে এখান থেকে কে এর ভ্যালুটা বেরোচ্ছে কিউ ইন্টু ডি ডিভাইডেড বাই এ θ2 মাইনাস θ1 ইন্টু টি। একদম এটাই দাদা পুরো কে এর ভ্যালু। ভেরি গুড দাদা, এটাই কে এর ভ্যালু যদি হয়, এটা ডেফিনেশন লিখবো কেসে? আমি বললাম তুই আমাকে বল এখানে মেন কে, মেন মেন একদম মেন কে, কে যাচ্ছে? আরে হিট যাচ্ছে। হিট যাচ্ছে বলেই না তুই এই থার্মাল ফেনোমেনন চ্যাপ্টারটা পড়ছিস, আর হিট তাপটা যাচ্ছে বলেই না তাপ পরিবাহিতাঙ্কটা উৎপন্ন হচ্ছে। বাকি সব সেকেন্ডারি জিনিস, তাপটা যাচ্ছে বলেই হচ্ছে। তাহলে মেন কে, তাপ, তাপ বাদ দিয়ে বাকি সবকে একক করে দে। তার মানে দাদা তুমি বলতে চাইছো এই যে কিউ পরিমাণ তাপ যাচ্ছে এটাকে বাদ দিয়ে বাকি সবকে 1 করবো? হ্যাঁ। তাহলে ডি ইকুয়াল টু 1 করি, এ ইকুয়াল টু 1 করি, মানে বেদ 1 করে দিই, ক্ষেত্রফল 1 করে দিই, দুটো বিপরীত তলের উষ্ণতার পার্থক্যকেও একক করে দিই, মানে 1 করে দিই, আর একক সময় করে দিই, মানে টি ইকুয়াল টু 1 করে দিই। তো যদি চারটে করে দিই তাহলে কে ইকুয়াল টু কিউ চলে আসছে, মানে কতটা, যতটা তাপ প্রবাহিত হচ্ছে সেটাই আমার তাপ পরিবাহিতাঙ্ক। আমি বললাম ভেরি গুড ভাই। এবার দাদা এটাকে আমি লিখবো কি করে? আমি বললাম লেখাটাই তো তোকে আমি শেখাবো। আমি এখানটাতেই লিখবো, প্রত্যেকে আমার সাথে সাথে খাতার মধ্যে লিখতে থাকবে। দেখে নাও ভালো করে, ডি এর ভ্যালু 1 করেছি ওই জন্য লিখবো একক বেদ ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কত করেছি, 1 করেছি, তাহলে লিখবো একক, কোনো মুখস্থ নয়, দেখ একদম লিখতে থাকবো ফ্ললেসলি, একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কি পরিবাহী আছে? ঘনকাকার পরিবাহী আছে। তাহলে বিশিষ্ট একটি ঘনকাকার পরিবাহীর দুটো বিপরীত তলের উষ্ণতার পার্থক্য কত? দুটো বিপরীত তলের উষ্ণতার পার্থক্যটা একক হয়ে গেছে। তাহলে একক বেদ ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটি ঘনকাকার পরিবাহীর দুটি, আমার হাতের লেখাটা খুব জঘন্য হচ্ছে এখানে, দুটি বিপরীত তলের মধ্যে একক উষ্ণতার পার্থক্যের জন্য
হয়ে গেছে এই তিনটে লেখা। এবার তুই আমাকে বল কোন দিক থেকে কোন দিকে তাপ প্রবাহিত হয়? উষ্ণতর পৃষ্ঠ থেকে শীতলতর পৃষ্ঠে। কিভাবে পরিবাহিত হয়? তলের সাথে লম্বভাবে। তাহলে কি লিখবো দেখ, একক উষ্ণতার পার্থক্যের জন্য পরিবাহীটির, খাতার মধ্যে লিখছিস তো, পরিবাহীটির উষ্ণতর পৃষ্ঠ থেকে শীতলতর পৃষ্ঠে, মানে θ2 প্রান্তটা থেকে θ1 প্রান্তে, ওই পৃষ্ঠ থেকে ওই পৃষ্ঠে। কিভাবে না, তলের সাথে লম্বভাবে। এবার দেখবি কিছু বাদ গেল। হ্যাঁ দাদা বাদ গেছে, এই সময়টা বাদ গেছে। তাহলে লিখে দে প্রতি একক সময়, প্রতি একক সময়। সব কন্ডিশন স্যাটিসফাইড। তাহলে এবার কি না, যতটা পরিমাণ তাপ প্রবাহিত হয়, যে পরিমাণ তাপ প্রবাহিত হয় তাকেই সেই পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক বলা হয়। গল্প শেষ। এত বড় ডেফিনেশন মুখস্থ করতে গেলে দম বেরিয়ে যাবে, কিন্তু কনসেপচুয়ালি লিখলে খুব সোজা। দেখতে একবার মিলিয়ে দিচ্ছি, একবার দেখবি মিলিয়ে দিচ্ছি। একক বেদ, এই দেখ একক বেদ। ওই একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এই দেখ A=1। একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটি ঘনকাকার পরিবাহী, ঘনকাকার পরিবাহী ছিল। দুটি বিপরীত তলের মধ্যে একক উষ্ণতার পার্থক্যের জন্য দেখ θ2 - θ1 1 আছে। পরিবাহীটির উষ্ণতর পৃষ্ঠ থেকে শীতলতর পৃষ্ঠে, উষ্ণতর পৃষ্ঠ থেকে শীতলতর পৃষ্ঠেই যাচ্ছিল তলের সাথে লম্বভাবে, এই যে তলের সাথে লম্বভাবে যাচ্ছিল। প্রতি একক সময় যে T=1 ছিল, যে পরিমাণ তাপ, এই যে যতটা পরিমাণ কিউ যাচ্ছে সেটাকেই তাপ পরিবাহিতাঙ্ক বলে, সেটাকেই তাপ পরিবাহিতাঙ্ক বলে। গল্প শেষ। পারবি পারবি পারবি, খুব সহজ। শিখতে হবে, এইভাবেই শিখতে হবে। তাহলে এবার তুই বল, অনেক সময় আবার কি দেয়, একক বার করতে দেয়। একক কি করে বার করে দেখে না, K = Q × T। যদি তুই ডিরেক্ট না লিখতে পারিস, এরকম ভাবে লেখ Q = K × A θ2 - θ1। এগুলো প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, ইনটু T / T। তাহলে K = কোনাকুনি গুণ কর, Q × D ডিভাইডেড বাই নিচে পাটা A θ2 - θ1 ইনটু T। লেখা যায়? এবার তুই একক বার করে দেখা। প্রথমে সিজিএস পদ্ধতি বার করছি, কোনো মুখস্থ নয়, একদম পিওর কনসেপ্ট। সিজিএস কে এর একক কি করে লিখবো দাদা? এটা কি আছে না, এটা তাপ আছে। তাপ, তাপের একক কি সিজিএস পদ্ধতিতে? ক্যালোরি। ডি মানে বেধ, বেধ মানে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক সিজিএস পদ্ধতিতে কি? সেন্টিমিটার। এ মানে ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে সেন্টিমিটার স্কোয়ার। θ2 - θ1 উষ্ণতার পার্থক্য, উষ্ণতার পার্থক্য মানে ডিগ্রি সেন্টিগ্রেড। টি মানে সময়, সময় মানে সেকেন্ড। তাহলে এবার কি হবে, সেন্টিমিটার দিয়ে একটা সেন্টিমিটার কাটলো, তাহলে ক্যালোরি সেন্টিমিটার ইনভার্স ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স সেকেন্ড ইনভার্স। শেষ। সহজ, মুখস্থ করলে খুব কঠিন ভাই। এবার এসআই পদ্ধতিতে কি হবে দাদা? আমি বলছি K = এসআই পদ্ধতি খেয়াল করবে প্রত্যেকে। ক্যালোরির পরিবর্তে এবার কি লিখবো? জুল লিখবো। সেন্টিমিটারের পরিবর্তে মিটার লিখবো। সেন্টিমিটার স্কোয়ারের পরিবর্তে মিটার স্কোয়ার লিখবো। ডিগ্রি সেন্টিগ্রেডের পরিবর্তে কেলভিন লিখবো। সেকেন্ডের পরিবর্তে সেকেন্ডে লিখবো। মিটার মিটার কাটলো, যদি কাটে তাহলে জুল, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স, সেকেন্ড ইনভার্স হলো। এবার তুই আমাকে বল, আরে জুল বাই সেকেন্ড, জুল বাই সেকেন্ড, কার্য বা শক্তি ডিভাইডেড বাই সময় মানেই তো ক্ষমতা। 9-এ পড়েছিলি। জুল পার সেকেন্ডকে কি বলা হতো? ওয়াট বলা হতো। তড়িৎ, তড়িৎ এই চলতড়িতের মধ্যে তো পড়লি। জুল পার সেকেন্ডকে কি নাম দেওয়া হয়? কার্য বাই সময়, শক্তি বাই সময়, নাম কি হয়? ক্ষমতা, ওয়াট। তার মানে দাদা এই জুল সেকেন্ড ইনভার্সের পরিবর্তে লেখা যায় ওয়াট, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স। এটাও দিতে পারে, এটাও দিতে পারে, এটাও দিতে পারে, যেটাই দিক করে দিতে পারছিস। যদি মাত্রা লিখতে বলে দাদা কি করে লিখবো? আমি বলছি কি লিখলি বল, এখানেই হয়ে যাবে। এখানেই দেখ এই যে আছে, তাহলে কে এর মাত্রা বার কর। কিউ এর মাত্রা কি হবে বল? শক্তির মাত্রা, কার্যের মাত্রা ml² T-2। বল গুণ সরণ, বল মানে ml/T-2, সরণ মানে একটা এল, তাহলে ml² T-2 ইন্টু ডি, ডি মানে হচ্ছে এল দৈর্ঘ্য,
নিচে হচ্ছে এল স্কোয়ার ক্ষেত্রফল, থিটা টু মাইনাস থিটা ওয়ান টেম্পারেচার, থিটা টি মানে সময়, সময় মানে বড় হাতের টি, গল্প শেষ। তাহলে এবার কি হবে বল, এই এল দিয়ে একটা এল কেটে গেল, বা আরো পরিষ্কার ভাবে বলতে গেলে এল স্কোয়ার দিয়ে এল স্কোয়ার কেটে গেল, তো বাকি সব উপরে তুলে দে। এম একটা এল পড়ে আছে, টি এখানে আছে, একটা উপরে উঠলে -3, থিটা উপরে উঠলে থিটা -1। আরে বল গল্প শেষ, বল গল্প শেষ, বল গল্প শেষ। একদম ডান, একদম ডান, একদম ডান। চলো নেক্সট অ্যান্ড লাস্ট, তাপীয় রোধ। কোথায় গেল রে? হ্যাঁ এই যে তাপীয় রোধ। তাপীয় রোধের কনসেপ্টটা দেখবি আমি যখন আমাদের ব্যাচের মধ্যে করেছিলাম তখন বলেছিলাম চলতরিৎটা হয়ে যাওয়ার পরেই এটা শেখাতে পারবো, আর খুব স্বাভাবিক সেটাই। কারণটা কি, তুই আজকে চিন্তা করে দেখ, আমি যদি তোকে আজকে তাপীয় রোধ না করিয়ে তড়িৎ রোধের কথা বলি, তাহলে তড়িৎ রোধের ক্ষেত্রে তুই নিশ্চয়ই মনে করতে পারছিস যে যদি এই রকম একটা পরিবাহী থাকে, এখানে ধর এ প্রান্ত রয়েছে, এখানে ধর বি প্রান্ত রয়েছে, আমি ধর বললাম এই প্রান্তের বিভব হচ্ছে VA, এই প্রান্তের বিভব হচ্ছে VB, এবং তোকে ধর বলে দিলাম যে VA ইজ গ্রেটার দ্যান VB, তাহলে তুই এক্ষুনি পরিষ্কার হয়ে যেতে পারলি যে এ প্রান্ত থেকে বি প্রান্তের দিকে কারেন্ট দৌড়াবে। কতটা পরিমাণ দৌড়ালো? না এই পরিমাণ দৌড়ালো। এখন তুইও জানিস আমিও জানি যে এই যে কারেন্টটা তৈরি হলো, এই যে তড়িৎ প্রবাহ মাত্রাটা যে তৈরি হলো, সেটা কেন তৈরি হলো? ডিউ টু দ্য ভোল্টেজ ডিফারেন্স বিটুইন দিস টু টার্মিনালস। এই এদের মধ্যে একটা বিভবের পার্থক্য আছে VA মাইনাস VB, এবং সেইটার জন্যই আইটা তৈরি হয়েছে। ওহমের সূত্র, VA মাইনাস VB ইজ প্রপোর্শনাল টু I। তাহলে সেখান থেকে লেখা যায় VA মাইনাস VB ইকুয়াল টু I ইন্টু R। তাহলে আমি যদি তড়িৎ রোধ লিখতে বলি তোকে, তড়িৎ রোধ আর সেটা হচ্ছে যতটা বিভব পার্থক্য রয়েছে ডিভাইডেড বাই যেই প্রবাহ মাত্রাটা যাচ্ছে। তাহলে আমি যদি একটু তোকে ঘুরিয়ে লিখতে বলি, এবার প্রবাহ মাত্রার ভ্যালু কি হবে না VA মাইনাস VB মানে যে ভোল্টেজ ডিফারেন্সটা আছে ডিভাইডেড বাই R। এই আরটা কি? আরটা হচ্ছে তড়িৎ রোধ। আইটা কি? আইটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। শেষ শেষ শেষ। তাহলে এইটাই হচ্ছে তোর পুরো ইকুয়েশন। এবার তুই এটাকে তড়িৎ রোধ না করে তাপীয় রোধে কি করে কনভার্ট করবি? আর তখন দাদা আমাদের ওই সিম্পল সমীকরণ Q ইকুয়াল টু K ইন্টু A ইন্টু থিটা টু মাইনাস থিটা ওয়ান ইন্টু টি ডিভাইডেড বাই ডি হলো। দাদা চিন্তা করো, বিভবের পার্থক্যের জন্য কারেন্ট ফ্লো করেছে, তাহলে উষ্ণতার পার্থক্যের জন্যই তাপ ফ্লো করছে। বিষয়টা সেম না? বললাম একদম। এই উষ্ণতার পার্থক্যটাই এই তাপটাকে ফ্লো করাচ্ছে। বললাম হ্যাঁ। তার মানে এখানে বিভবের পার্থক্যটা ওপরে আছে, এখানে উষ্ণতার পার্থক্যটা ওপরে থাকবে। বললাম একদম। তাহলে আমি এক কাজ করছি, আচ্ছা আরেকটা বিষয় বলো তো। বললাম কি না, এই যে তড়িৎ প্রবাহ মাত্রা আছে যেটাকে আমরা I বলছি, সেটার মানেটা কি? সেটার মানে হচ্ছে যতটা আধান প্রবাহিত হচ্ছে একক সময়, মানে আধান বাই সময়। তাহলে একই রকম ভাবে এখানে তড়িৎ প্রবাহ মাত্রা আছে, তাহলে এখানেও তাপ প্রবাহ মাত্রা আছে। যদি আধান বাই সময় মানে তড়িৎ প্রবাহ মাত্রা হয়, তাহলে তাপ যতটা পরিমাণ তাপ যাচ্ছে সেটা বাই সময় মানে তাপ প্রবাহ মাত্রা হবে। কারণ তড়িৎ ফ্লো করে কিভাবে? আধান ফ্লো করলে। তাহলে তাপ প্রবাহ মাত্রা বলতে গেলে কতটা তাপ ফ্লো করতে সেটাই বলতে হবে একক সময়। তার মানে Q বাই টি কেই আমরা বলবো তাপ প্রবাহ মাত্রা IH, যেটাকে এখানে তড়িৎ প্রবাহ মাত্রা I লেখা হচ্ছে। তাহলে এক কাজ করি এক এক করে। প্রথমেই আমি যেটা বুঝতে পেরে গেছি, আমাকে Q বাই টি এর ভ্যালু বার করতে হবে। কারণ এখানে I ইকুয়াল টু ছোট হাতের Q মানে যতটা আধান বাই সময়, এখানে তাপ বাই সময়। তাহলে তাপের তলায় সময় নিয়ে এলাম, তাহলে কি হয়ে গেল? আচ্ছা ওপরে কি রাখতে হবে? VA মাইনাস VB আছে, তাহলে থিটা টু মাইনাস থিটা ওয়ান, তাহলে থিটা টু মাইনাস থিটা ওয়ান। এবার কি করব? তলায় আছে D, তলায় আছে D, আর এই যে তোর কে এটা দেখতে পাচ্ছিস সেটা তো কোনো দিকে গেল না, সেটাকে তলায় নামিয়ে দে। তাহলে দাদা D এর তলায় নেমে যাবে। বললাম একদম। কারণ D এর তলায় নামলে তবেই তো ঘুরে আবার কি ওপরে উঠতো। তার মানে D এর তলায় কে হলে D বাই কে হয়ে যায়, সেটাই ঘুরে ওপরে উঠে কে গুণ হয়ে যায়, আর সেটাকে যদি নিচে নামাই তো D এর তলায় নেমে যায়। গল্প শেষ। এবার এই যে Q বাই টি যেটা রয়েছে এটা কি বলে? তাপ প্রবাহ মাত্রা IH ইকুয়াল টু লেখা যায় থিটা টু মাইনাস থিটা ওয়ান মানে দুটো বিপরীত তলের উষ্ণতার পার্থক্য, যেটা এখানে আছে বিভবের পার্থক্য, আর নিচে আছে দেখ D বাই কে।
এবার একটু কম্পেয়ার করে দেখতো দাদা। IH তাপ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা। দাদা θ2 - θ1 দুটো বিপরীত তলের উষ্ণতার পার্থক্য, যার জন্য তাপটা প্রবাহিত হয়েছে। দুটো বিপরীত তলের বিভবের পার্থক্য, যার জন্য তড়িৎটা প্রবাহিত হয়েছে। নিচে আছে তড়িৎ রোধ, তাহলে নিচে আছে তাপীয় রোধ। তার মানে দাদা পরিষ্কার লেখা যায় θ2 - θ1 ডিভাইডেড বাই RH থার্মাল রেজিস্ট্যান্স। বললাম একদম। এবং তার মানে তাপীয় রোধের রাশিমালা RH এর ভ্যালুটা সিম্পল বেরোচ্ছে D/KA। আর এই D/K টা বেদ বাই তাপ পরিবাহিতাঙ্ক ইনটু ক্ষেত্রফল, এইটাই তাপীয় রোধ। বললাম একদম। আর তাপীয় রোধ কি করে? তাপ পরিবহনে বাধা দান করে। শেষ, খতম খতম। এবার যদি তোকে কেউ বলে এখান থেকে একক লিখতে, পারবি না লিখতে? আরে হ্যাঁ রে, পারবি না লিখতে তুই? সবাই পারে ভাই, তুইও পারবি। একদম পরিষ্কার, একদম পরিষ্কার। খুব ছোট্ট করে যদি তোকে একটা পদ্ধতি শেখাই, আজকে তুই বলতো D/K এর ভ্যালু কত হবে? এটাকে এখানে নিয়ে যা, এটাকে তলায় নিয়ে θ2 - θ1 ডিভাইডেড বাই Q/2। এবার একটু খেয়াল কর θ2 - θ1 টা কি? কতটা তাপ প্রবাহিত হচ্ছে? তাপ প্রবাহিত হচ্ছে। এই কতটা উষ্ণতার পার্থক্য আছে? কতটা উষ্ণতার পার্থক্য আছে? একক কি হবে? কেলভিন। আর নিচে কি আছে বল? কতটা তাপ প্রবাহিত হচ্ছে একক সময়? তাপের একক হচ্ছে জুল, সময়ের একক সেকেন্ড, জুল পার সেকেন্ড। তাহলে কি হয়ে গেল বল? কেলভিন ডিভাইডেড বাই জুল পার সেকেন্ড মানে ওয়াট। তাহলে একক কত হয়ে গেল বল? কেলভিন ওয়াট ইনভার্স। কিসের একক? তাপীয় রোধের একক। সহজ সহজ। কি করলাম আরেকবার বলি। D/K টাকে সাইডে পাঠালাম, IH টাকে তলায় নিয়ে এলাম। IH মানে Q/T, পুরোটাকে তলায় নিয়ে এলাম। Q/T, Q এর একক জুল, T এর একক সেকেন্ড, জুল পার সেকেন্ড, একক হলো ওয়াট। ওপরে আছে উষ্ণতার পার্থক্য, একক হচ্ছে কেলভিন। তাহলে কেলভিন বাই ওয়াট, কেলভিন ওয়াট ইনভার্স। কিসের একক? তাপীয় রোধের একক। গল্প শেষ। তোরা মাত্রা বার করে নিচে কমেন্ট কর, মাত্রা বার করে নিচে কমেন্ট কর। হয়ে গেল। বাকি রেলগাড়ির চাকার মাঝে ফাঁক থাকে কেন? ব্রিজের পাশে চাকা থাকে কেন? দ্বিধাতব পাত, দুটো পাতকে রিবেট দিয়ে জোড়ানো হচ্ছে। এই সব জিনিসগুলো না আমি করাবো না এখন। এগুলো তোর অলরেডি পড়ে ফেলেছিস এবং এগুলো বোঝানোর কিছু নেই। বোঝানোর যা ছিল আমি সব করিয়ে দিয়েছি। বাকি সব তোরা পারবি। যেখানেই পড়েছিস সেখানে নোটস দিয়েছে। যারা আমাদের এখানে পড়ছিস, আমি পুরো একদম করিয়ে দিয়ে দেখবি একটা প্রপার নোটস দিয়ে দিচ্ছি। ওগুলোর মধ্যে সব লেখা রয়েছে, সব পড়ে নিতে পারবি। যা বোঝানোর ছিল ওয়ান শটে আমি সব করিয়ে দিয়েছি। আমি নিশ্চয়ই এখন বলবো না গরুর গাড়ির চাকার মধ্যখানে বের কি করে পড়ানো হয়, রেল লাইনে ফাঁক থাকে কেন। তো কমন সেন্সের প্রশ্ন। যে সূর্য তাপে রেল লাইন উত্তপ্ত হয়, প্রসারিত হয়, যাতে ওই যে প্রসারিত হওয়ার সময় যে রেল লাইন বেঁকে না যায়, ওই জন্য প্রসারণের জায়গা দেওয়া থাকে, ওই জন্য ফাঁকটা থাকে। এগুলো কমন সেন্সের প্রশ্ন, এগুলো করানোর কিছু নেই। প্রত্যেকে খুব ভালো করে পড়। যা যা করানোর ছিল আমি করিয়ে দিয়েছি। এরপরে সব মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনে খেলবো। মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তাপ থেকে দুটো দেবো বা একটা দেবো, ওখানেই খেলবো। তারপরে তোরা বলবি কোন চ্যাপ্টারটা নেক্সট আসবে। আমরা আমাদের ব্যাচের মধ্যে অজৈব রসায়ন করাতে অলরেডি শুরু করে দিয়েছি। তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া অলরেডি শেষ করে দিয়েছি। যদি কেউ চাস আমার কাছ থেকে ডিটেলে পড়ে, আমার থেকেই ওয়ান শট, আমার থেকেই প্র্যাকটিস করে অ্যাডভেঞ্চার একাডেমি মডেলটার মধ্যে সামিল হয়ে যাবে, তো তাদেরকে বলছি যে কটা ক্লাস অলরেডি হয়ে গেছে সেগুলো সব তুমি পেয়ে যাবে। কি করে ভর্তি হতে হবে? দুটো পদ্ধতি বলছি। 1 নম্বর 6289360364, এই যে নাম্বারটা রয়েছে, এই নাম্বারটার মধ্যে সিম্পল মেসেজ করবে হোয়াটসঅ্যাপে ফাউন্ডেশন ব্যাচ। আমাদের দুখানা ব্যাচ হয়। একটা হচ্ছে ফাউন্ডেশন ব্যাচ, যেটার প্রাইস বলবো না, যেটার ফিস ওয়ান টাইম 399 টাকা, একবারই পে করতে হবে। আগে 499 ছিল, এখন 399 হয়েছে। ফাউন্ডেশন ব্যাচ হচ্ছে ফার্স্ট এন্ড সেকেন্ড সামেটিভের ব্যাচ। এখানে তুমি ফার্স্ট সামেটিভের সব ক্লাস পাবে, সেকেন্ড সামেটিভের যে কটা হচ্ছে সে কটাও পাবে। মনে রাখবে এই ক্লাস যদি তুমি এই ব্যাচটা একবার ফিস পে করো, এটা মাধ্যমিক পর্যন্ত থাকবে। ফার্স্ট এন্ড সেকেন্ড সামেটিভের ব্যাচ এইটা, একবার 399 টাকা পে করতে হবে মাত্র। এবার যেহেতু অনলাইন ব্যাচ, স্টুডেন্ট সংখ্যা বেশি থাকে, ওই জন্য পার স্টুডেন্ট কস্টটা কম রাখা যায়। অফলাইনের তুলনায় তো অনেক কম রাখা যায়। এটা তো অফলাইনের হয়তো পার মান্থের ফিসের থেকে বেশি। যাই হোক, এটা ওয়ান টাইম ফিস। এটা পে করলে তুমি ফার্স্ট সামেটিভ পুরো পেয়ে যাচ্ছ, সেকেন্ড সামেটিভের যে কটা ক্লাস এখন হবে সব পেয়ে যাবে। ঠিক আছে, লাইভও করতে পারবে। এবার এর সাথে তুমি হ্যান্ড রিটেন নোটসও পেয়ে যাচ্ছ। দুদিন করে ক্লাস হয়, বুধবার দিন সন্ধ্যে 7:30, রবিবার দিন দুপুর 4টে। ওই সময় তোমার টাইম না হলেও তুমি পরে রেকর্ডেড ভার্সন পেয়ে যাচ্ছ। হলো সেকেন্ড যে ফেজের মধ্যে যে ক্লাসটা হয়, যেটার মধ্যে টেস্ট এন্ড মাধ্যমিকের যে ব্যাচটা, যেটা আগের বছরের সবচেয়ে পপুলার ব্যাচ ছিল, সেটা হচ্ছে ধামাকা ব্যাচ। এবছরে আসবে ধামাকা 2.0, যেটা অগাস্ট থেকে শুরু করে নেক্সট ইয়ার যতদিন না মাধ্যমিক হচ্ছে ততদিন চলে। যেটা ফিস যারা এখানে থাকবে তাদের জন্য হবে ওয়ান টাইম 599, আর যারা বাইরে থেকে ভর্তি হবে, যারা এখানে থাকবে না, তাদের 100 বা 200 টাকা বেশি হবে। ঠিক আছে, ব্যাস এটাই অ্যাপের মাধ্যমে হয়।
তুই এইরকম ভাবে আমাকে মেসেজ করে পাঠাতে পারিস এই নাম্বারে, আমি তোকে সব ডিটেলস বলে দেবো। আর না হলে দেখবি এই নিচে পিন কমেন্টের মধ্যে অ্যাপের লিংক দেওয়া আছে, কি করে ভর্তি হতে হবে তার ভিডিও দেওয়া রয়েছে, সব দেওয়া রয়েছে, পুরো ডিটেলসে লিখে দেওয়া আছে, তুই দেখে নে। অ্যাপ ডাউনলোড করবি, অ্যাপ থেকেই ভর্তি হতে হবে, ওখানেই পে করতে হবে। ওখানেই তুমি দেখবে সব ইনফরমেশন, ওই যেখানে একটা কি করে ভর্তি হওয়ার ভিডিও একটা দেওয়া আছে ওর মধ্যে ক্লিক করবে, দেখে নেবে, সব বুঝে যাবে। ঠিক আছে, ব্যাস আজকের মতো এখানেই। সবাই খুব ভালো থাকিস, সুস্থ থাকিস। বাকি দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে। তোরা বলবি কি লাগবে এবার তোদের, সব করে দেবো। বিগ ব্যাং আসবে, কোশ্চেন প্র্যাকটিস আসবে, কি চ্যাপ্টার নতুন চাই সেটা বল, করে দেবো। আজকের মতো এখানে সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস, প্রচুর পড়তে থাক। 2026 যেভাবে কাঁপিয়েছি 2027 আরো ভয়ঙ্কর ভাবে কাঁপবে। জয় ধামাকা।